ভাইয়া যখন বলছে যে তার লার্নিং জার্নিটা, আপনি কি শুধুমাত্র স্কিল ডেভেলপ করতে চাচ্ছেন নাকি ফ্রিল্যান্সিং এর উদ্দেশ্যে স্কিল ডেভেলপ করতে চাচ্ছেন? মার্কেট প্লেস অ্যাকাউন্টে $200 আর্নিং আছে, মিনিমাম $20,000 আর্নিং করতে হলে আমি যখন শুরু করেছিলাম আমি একদমই জিরো ছিলাম, একদম সিরিয়াসলি বলছি। এই জিনিসটাকে আপনারা অফলাইনের সাথে মিলায় দেখেন। আসসালামু আলাইকুম সবাইকে, টিএল আকিবের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা একজন বিশেষ অতিথি নিয়ে হাজির হয়েছি, যিনি দুই বাংলার ফ্রিল্যান্সিং কমিউনিটিকে আরো বেশি আগিয়ে নেওয়ার জন্য নিরলসভাবে কাজ করছে, এবং আমরা অ্যাকচুয়ালি তাকে পেয়ে নিজেদেরকে ধন্য মনে করছি। এবং হোপফুলি আজকে আমরা তার কাছ থেকে গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানবো এবং জানবো মার্কেট প্লেস সম্পর্কে, এবং তার মুখ থেকে শুনবো তার ডিজাইনের যাত্রা, তার ডিজাইনের শেখার গল্পটা। তো আমাদের মাঝে আছেন আমাদের আজকের বিশেষ অতিথি চিন্ময় গোস্বামী পাপ্পু ভাইয়া। তো ভাইয়া কেমন আছেন? আহ, আমি ভালো আছি, থ্যাংক ইউ আকিব ভাই এবং দীপঙ্কর হালদার আমাকে আপনাদের এখানে এসে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। রাইট। সো ভাইয়া, শুরুতেই যেটা বলেছি আমি, যে আপনার কাছ থেকে আমরা অ্যাকচুয়ালি অনেক কিছু জানতে চাই। আজকে আমরা জানতে চাই আপনার ডিজাইনের যাত্রা সম্পর্কে, আমরা জানতে চাই আপনার এই যে ডিজাইন শেখার প্রসেস, ডিজাইন শেখার পর সেটাকে সেল করা, এবং আমরা যতটুকু জানি যে আপনি আপওয়ার্কে বেশ পপুলার একজন পেজ এবং ভালোভাবে কাজ করছেন, একটা টপ রেটেড প্লাস সার্ভিস প্রোভাইড করছেন এখন পর্যন্ত, এবং অনেকগুলো ক্লায়েন্টের সাথে কাজ করেছেন। তো আপনার এই যে আপওয়ার্কের যাত্রা সম্পর্কে বা এই জাতীয় সম্পর্কে জানবো, তার আগে শুরুতে যদি আপনার সম্পর্কে আমাদের ছোট্ট করে বলতেন। আচ্ছা, আমার নাম চিন্ময় গোস্বামী। আমি কাজ করছি ফুল টাইম একজন ফ্রিল্যান্সার হিসাবে গ্রাফিক ডিজাইন সেক্টরে অ্যাজ এ ব্র্যান্ডিং অ্যান্ড প্যাকেজিং ডিজাইনার। আমি কাজ করছি মূলত বেসড অন আপওয়ার্ক। আপওয়ার্কে আমি অ্যাজ এ টপ রেটেড প্লাস, আমি যখন শুরুটা করেছিলাম এর মোটামুটি 6 মাসের মধ্যেই আমি টপ রেটেড হয়েছিলাম, যেটা হচ্ছে 6 মাসের অ্যাকচুয়ালি 6 মাস সময়টা লেগেছিল শুধুমাত্র যে আপওয়ার্ক অ্যাকাউন্টের বয়স 6 মাস না হলে কেউ টপ রেটেড হিসাবে যেতে পারে না। এবার এই কারণেই আমার 6 মাস লেগেছিল। এরপর লাস্ট 2-2.5 বছর ধরে আমি অলমোস্ট টপ রেটেড প্লাস হিসাবেই কাজ করছি। তো ডিজাইন শেখার যাত্রা যদি বলা হয়, একটা বড় ইস্যু আসে কি, আমরা যখন নিতান্তই দেয়ালে পিঠ না ঠেকলে না আমরা ঠিক খুব বেশি এনার্জেটিক ওয়েতে আগাতে পারি না। তো সেই জায়গা থেকে করোনা একটা বড় ধাক্কা ছিল আমাদের টোটাল ওয়ার্ল্ডের জন্য। যখন করোনা আসলো তখন চারিদিকে সবার জব চলে যাচ্ছে, সবাই মোটামুটি আহ একটা ভীষণ আতঙ্কের মধ্যেই আমরা সবাই ছিলাম। ওই জায়গা থেকে আমার একটা চিন্তা এসেছিল যে যদি চাকরিটা চলে যায় তখন আমি কি করব। তো তার ভেতর দিয়েই মোটামুটি আমার এই গ্রাফিক ডিজাইনে ঢোকা। এরপর মানে তার আগে যদি আমি একটু বলি যে আমার মোটামুটি এর আগে 15 বছরের চাকরি লাইফ আছে অলমোস্ট, কর্পোরেট মাল্টিন্যাশনাল কোম্পানি সহ আমি অলমোস্ট 15 বছরের চাকরি করেছি। তারপরে এই লাস্ট 4 বছর 4.5 বছর আমি একজন ফুল টাইম ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি। আপনি 15 বছর জব করেছেন, 15 বছর জব করার পর তারপর ডিজাইনে আসছেন। হ্যাঁ, ব্যাপারটা খুবই 2007 সাল ইন্টারেস্টিং। থেকে 2021 সাল। না, এইটা যদি আরেকটু ভেঙে বলতেন, যে অনেকে হয়তো মনে প্রশ্ন আসতে পারে যে একটা মানুষ তো অলরেডি 15 বছর জব করছে এবং ভালো জব করছে, সে কেন ডিজাইনে আসবে? হোয়াই? আচ্ছা, এবার এটার ভেতরে বেশ কয়েকটা ধাক্কা ছিল আমার লাইফে। প্রথমত ব্যাপার হচ্ছে যে ধরা যাক, আমি একটা জিনিস অনেক ছোটবেলা থেকেই বিশ্বাস করি যে আপনাকে যদি আপনি আপনার রেগুলার প্র্যাকটিসে থাকেন, আমরা যদি আমাদের রেগুলার প্র্যাকটিসে থাকি তাহলে না আমরা ঠিক ওর থেকে আর ডেভেলপ করতে পারবো না কোনোভাবেই। আমাদেরকে অবশ্যই কমফোর্ট জোনের বাইরে আসতে হবে। আমার প্র্যাকটিস চেঞ্জ না করলে, আমি এখন 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমাই ধরলাম, 8 ঘন্টা আমার আড্ডা দিলাম এবং 8 ঘন্টা আমি হচ্ছে অন্য কাজ করলাম, আমি যদি এই প্র্যাকটিসটা কোনোভাবে চেঞ্জ না করলে আমার রেজাল্টেও কোনো চেঞ্জ আসবে না। আমি অ্যাজ ইউজুয়াল যা আছে এখানেই থাকবো। তো সেই জায়গা থেকে গ্রাফিক ডিজাইন মানে ফ্রিল্যান্সিং সেক্টরটা আমি যখন দেখলাম যে না আমার এই সেক্টরটাতে আমার প্রচুর স্বাধীনতা আছে, আমি আরো বেশি ক্রিয়েটিভ ওয়েতে কাজ করছি। চাকরি করতে গেলে আপনাকে অনেকগুলো জিনিস মেনটেন করতে হয়, আপনাকে একটা নির্দিষ্ট অফিস টাইম মেনটেন করতে হয়, আপনার ভেতরের ক্রিয়েটিভিটি থাকলেও বিভিন্ন কারণে বিভিন্ন বাস্তবতায় আমরা সেটা দেখাতে পারি না। এবার আমি সব সময় আসলে স্বাধীন চেতা মানুষ, যে কারণে আমার হচ্ছে এই জিনিসটার প্রতি একটু
মানে আকর্ষণটা বাড়ে। আর তারপরে দেখলাম যে কি হয়, আমাদের তো আমরা অ্যাকচুয়ালি নতুন একটা কিছুতে রিস্ক নিব, এই জায়গাতে আমাদের একটা সংশয় কাজ করে মনে। এবার আমি না ছোটবেলা থেকেই ঠিক এই জিনিসটাই করে এসেছি যে আমি যখন চাকরি করতাম, এমন না যে আমি চাকরির সময় শুধু চাকরিই করেছি। আমি এর পাশাপাশি নতুন কিছু শেখার ট্রাই করেছি। সামাজিক বিভিন্ন কাজের ভিতরে অংশ নিয়েছি। সবসময়ই আমি আসলে এই যে নতুন কিছু এক্সপ্লোর করার একটা তাড়না আমার মধ্যে সবসময় আছে। তো সেই তাড়না থেকে আমি দেখলাম যে এইটা তো আমার একটা বড় সুবিধা। ভাবেন যে আমি অলমোস্ট যা কাজ করেছি এখন আ ইউরোপ, আমেরিকা সহ বেশ অনেকগুলো দেশেই আমার করা ডিজাইন, আমি সেখানে কখনো যাইনি, আমি সেখানে জানি না ওইখানকার কালচার কি। কিন্তু আমার করা ডিজাইন ওদের প্রত্যেকটা শপের যে আ র‍্যাক আছে, র‍্যাকে দেখা যাচ্ছে। মানে এইটা তো হচ্ছে অন্যরকম একটা ফিলিংস। মানে আমি যখন একটা ক্লায়েন্টের সাথে মিটিং করছি, তখন উনাদের যে স্বপ্নটা তারা আমার সাথে শেয়ার করছে। আপনি চাকরিতে কখনো এই জিনিসটা পাবেন না। এই হচ্ছে চাকরির ব্যাপার। মানে সমস্যা, হ্যাঁ, মোটামুটি এইসব চাকরির সমস্যা হচ্ছে ধরা-বাঁধা ব্যাপারটা, যে একদম, ধরা-বাঁধা যে নিয়ম। একদম, একদম। আর মেইনলি আরেকটা সমস্যা যেটা হয়, মেবি আপনার ক্ষেত্রে এই জিনিসটা আপনি যতটুকু বললেন, আমি আমি যতটুকু বুঝেছি সেটাকেই জাস্ট আপনাকে পাস করছি আবার, যে ধরা-বাঁধা যে নিয়মটা ছিল এর থেকে আপনি বের হতে চাচ্ছিলেন এবং আপনি চাচ্ছিলেন যে ক্রিয়েটিভ কিছু করতে। আপনি একটা নির্দিষ্ট জিনিস করেই এক্সাক্টলি যাচ্ছেন, তাই। এই জিনিসটা ভালো লাগছিল না। সো একদম তাই। তার হ্যাঁ, আকিব পরে ভাই আসলে হচ্ছে চিন্ময়দা আপওয়ার্কে মানে ইতোমধ্যে অনেক প্রজেক্টের কাজ করছে এবং ক্লায়েন্টও সবগুলোই তো অবশ্যই বাহিরের এবং সব জায়ান্ট ক্লায়েন্টই বলা চলে। তো আমরা আসলে জানতে চাই হচ্ছে ভাইয়ের থেকে যে আপওয়ার্কের হিডেন টিপস ট্রিক্স যেগুলো আছে, তারপরে সে বা আ ইচ্ছে তার যে ব্যাকগ্রাউন্ড আছে আমরা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চাই এবং আসলে কিভাবে শুরু করলো এবং আ এই ডিজাইন শেখার যাত্রাটা কেমন ছিল আসলে মূলত? এটা কি খুব বেশি ভালো ছিল নাকি খুব বেশি আ অমসৃণ ছিল? এটা আমরা আসলে একটু জানতে চাই। খুবই ইন্টারেস্টিং বা কোয়েশ্চেন কিভাবে কি করেছেন ভাই। করলেন আসলে? এখন এটার একটা একদম কমন উত্তর যেটা বলা যায়, প্রথমত হচ্ছে যে আহ জার্নিটা মোটেও সহজ ছিল না। মানে একদমই কঠিন জার্নি ছিল। আমার মনে আছে আমি ৯টা-৬টা অফিস করেছি। অফিসের পরে এসে নিজে ব্যাচেলর থাকতাম। সেখানে নিজের রান্না-বান্না নিজের করতে হতো। খাওয়া-দাওয়া করে রাত্রি মোটামুটি ৩টা পর্যন্ত আমি প্র্যাকটিস করেছি। আবার পরের দিন সকাল ৯টার সময় আমি অফিসে গিয়েছি। এবং এইটা যে আমি সপ্তাহে ১ দিন বা ২ দিন করছি এমনটা না। এই জার্নিটা কিন্তু আমাকে অলমোস্ট মানে ১-১.৫ বছর, আমি যতদিন চাকরি করতে, করতে পাশাপাশি ফ্রিল্যান্সিং করেছি, ততদিন আমাকে এই জার্নিটা আ রেডি মানে এই জার্নিটার ভেতর দিয়ে যেতে হয়েছে। এবং এই সময়টা এটা ধরলাম যে আমার শারীরিক পরিশ্রম। একটা মেন্টাল ভীষণ টর্চার যায়। যে ধরা যাক কি হচ্ছে যে আমি ফ্যামিলি কোনো প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করতে পারছি না। মানে আমাকে কিন্তু অনেক মানে আমার ক্লায়েন্টের কাজ আছে, আমি ফ্যামিলি কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করছি না। কারণ আমার কাছে এই জিনিসটার প্রায়োরিটি ছিল সবথেকে বেশি। একটা সময় গিয়ে আমার যখন ডিজাইনটা প্যাশন হয়ে গেল যে না আমি আ প্রফেশন শুধুমাত্র না, ডিজাইনটা আমার প্যাশন। তখন থেকে আমার এই জিনিসটা তৈরি হয়েছে যে আমার কাছে মানে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার ডিজাইন এবং আমার ক্লায়েন্ট। এবার এটা তো ধরলাম যে একটা দিক গেল। এর বাইরে আমি আমার যে অফিসে জব করতাম সেখান থেকেও প্রচুর প্রতিবন্ধকতার শিকার হয়েছি। যে আমার মনে আছে আমি এজ এ টপ রেটেড যেদিন হলাম Upwork এ, ধরা যাক কি হয় মানে আমাদের একটা চিন্তা তো থাকেই। ধরা যাক যে আপনি কোথাও একটা জব করছেন বা আমরা কোথাও একটা জব করছি। এবার পাশাপাশি যদি আপনি একটা নতুন স্কিল ডেভেলপ করেন কিংবা নতুন একটা কিছু যদি আপনি অর্জন করেন, তখন আ বেশিরভাগ অফিসের আমাদের এই সাবকন্টিনেন্টের বেশিরভাগ অফিস মনে করে কি, মনে হয় স্টাফটাকে আমরা ধরে রাখতে পারব না। ফলে কি হয়, তারা বিভিন্ন ধরনের প্রেশার দেওয়া শুরু করে। আমি টপ রেটেড যেদিন হলাম, ভাবেন যে এইটা আমার লাইফের ফার্স্ট ইন্টারন্যাশনাল রিকগনিশন ছিল। যে ইন্টারন্যাশনাল কোনো একটা, আমি ধরেন ক্রিকেট খেলতাম, সবকিছুই মানুষের লোকাল একটা রিকগনিশন সবসময়ই থাকে। এটা খুব সহজে অর্জন করা যায়। কিন্তু আপনি যখন একটা টপ রেটেড হলেন বা আপনি Upwork এ টপ রেটেড হয় হচ্ছে অলমোস্ট 10% ফ্রিল্যান্সার অল দ্যা ওয়ার্ল্ড। এখানে অর্থাৎ এখানে একটু কোয়েশ্চেন আমি করি কাইন্ডলি প্লিজ। আই এম সরি আপনাকে থামানোর শিওর, জন্য। শিওর। এই যে টপ রেটেড হওয়ার প্রসেসটা কি? বা যেমন হচ্ছে আচ্ছা, Upwork এ যদি টপ রেটেড ফাইবারের কথা হতে গেলে বলি। যেটা হয় সেটা হচ্ছে যে Upwork এ একটা জব সাকসেস স্কোর থাকে।
এই জব সাকসেস স্কোর আপনাকে অলমোস্ট লাস্ট 16টা উইকের মধ্যে 13টা উইক 90% প্লাস থাকতে হয়। আপনার আর্নিং থাকতে হয় $1,000 অ্যাটলিস্ট, এবং আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টের বয়স হতে হয় 6 মাস, মানে ওয়েল 180 দিন। আই হ্যাভ ওয়ান কোশ্চেন ইন মাই মাইন্ড। আপনি বললেন $1,000, আপনি এটাও বলেছেন যে আপনি 6 মাস পর্যন্ত ওয়েট করতে হয়, এই জন্য জাস্ট 6 মাস ওয়েট করেছেন এক্স্যাক্টলি টপ তাই, রেটের জন্য। এক্স্যাক্টলি তাই। দ্যাটস মিন আপনার $1,000 ইনকাম করতে কতদিন লাগছিল? অলমোস্ট 2-3 মান্থ, 2-3 মাসের মধ্যে আমার $1,000 আর্নিং হয়, এবং আমি ওয়েট করি যে কবে আমার এই প্রভিশন পিরিয়ডটা শেষ হবে। যে গল্পে ছিলাম, ধরা যাক কি হয়েছে, আমি যেটা বলছিলাম যে আপওয়ার্কে যখন টপ রেট, ধরা যাক যে আপওয়ার্কে যখন টপ রেটের হলাম, তখন আমার মনে হলো যে আমি ক্লাসে ফার্স্ট হয়েছি। এই যে ফিলিংসটা তৈরি হয়, বা আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, সেখানে আমি A+ পেয়েছি, এই টাইপের একটা ফিলিংস কিন্তু তখন আমার মধ্যে আসলো যে না, আমাকে ওয়ার্ল্ডের একটা প্রতিষ্ঠান, এত বড় প্রতিষ্ঠান যেখানে বিশ্বের প্রচুর, মানে আমাকে কম্পিটিশন করতে হচ্ছে ওভারঅল ওয়ার্ল্ডের সাথে, সেখানে আমি একটা স্বীকৃতি পেলাম যে আমি তাদের প্রতিষ্ঠানের টপ 10% ডিজাইনারের একজন। এবার স্বভাবত এটা আমি আমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলাম। আমার মনে হচ্ছে সেদিন আমার অফিস থেকে আমাকে এত প্রেশার দেওয়া হয়েছিল যে আপনি এটা বন্ধ করেন। আমি সাথে সাথে পোস্টটাকে করেছিলাম, মানে 1 লিমি করে রেখে দিয়েছিলাম, এবং যেদিন জব ছেড়েছিলাম সেই দিন ওই পোস্টটা আমি পাবলিক করে এবং সেখানে একটা কমেন্ট করে সবার সামনে নিয়ে এসেছিলাম। মানে এই যে একটা ব্যাপার, ফলে কি হয় যে এইটাও কিন্তু, এবার এটা আমি চাকরি করতাম, আমার ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। যারা হচ্ছে ফ্যামিলিতে থাকে, ধরলাম যে সেই স্টুডেন্ট, বা সে একটা প্ল্যান করছে যে তাকে আস্তে আস্তে একটা জব, মানে জবে না গিয়ে সে ফ্রিল্যান্সিং এ সুইচ করবে, তার ক্ষেত্রেও কিন্তু এই পেশাটা থাকে, কিন্তু সেটা থেকে ফ্যামিলি থেকে, যে আপনি কি করছেন সারা রাত্রি সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে আছে, এখান থেকে আসলেই কোনোদিন কিছু হবে। এটা আমাদের সোসাইটির একটা ঠিক মানে কি বলা যায়, এটা আমাদের সোসাইটি আসলে ফ্রিল্যান্সিং সম্পর্কে এখনো খুব বেশি যে অ্যাওয়ারনেসটা কম, যে অ্যাওয়ারনেসটা হয়তো এখন আস্তে আস্তে বাড়ছে, আশেপাশে প্রচুর মানুষ ফ্রিল্যান্সিং শুরু করছে, যে কারণে এই অ্যাওয়ারনেসটা বাড়ছে। কিন্তু এই অ্যাওয়ারনেসের মধ্যে দিয়ে আপনারা যারা ফ্রিল্যান্সিং করেন, আপনারা যারা অ্যাটলিস্ট মানে তথাকথিত যে চাকরির, যে মানে আমাদের তো বলাই হয় যে কি করেন, কেউ যদি বলে গান গাই, তাহলে গানের পাশাপাশি কি করেন, এই যে একটা প্ল্যান, মানে একটা প্রচারণা আছে, ওই জায়গা থেকে যদি অ্যাওয়ারনেসটা না বাড়ে, তাহলে আসলে আমার কাছে মনে হয় যে এই চ্যালেঞ্জটা প্রত্যেকটা ফ্রিল্যান্সারকে এই চ্যালেঞ্জটার ভিতর দিয়ে যেতে হয়েছে। আমি ব্যাচেলর ছিলাম, আমার অফিসের চ্যালেঞ্জ ছিল, কিন্তু যারা ফ্যামিলিতে থাকে তাদের একটা ফ্যামিলি প্রেশারও থাকে। এবার কি হয় যে এইটা তো গেল হচ্ছে আমাদের শুরুর সময়টা। এবার যখন কাজটা আমরা শুরু করি, তখন আমাদের কাছে মনে হয় আমরা রিসোর্স গুলা কোথা থেকে পাবো। আমি 3 মাস বা 6 মাসে একটা ট্রেনিং করলাম, এরপরে আসে আমাদের ইস্যু যে আমরা রিসোর্স কিভাবে পাবো। প্রচুর ফ্রি রিসোর্স আছে অনলাইনে, প্রচুর আপনি ব্লগ দেখতে পারেন, আপনি ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন। মানে মূল কথা হচ্ছে যে আপনাকে সাকসেস হতে হলে কয়েকটা জিনিস খুব দরকার, সেটা হচ্ছে উইশ এবং গোলের মধ্যে একটা বেসিক ডিফারেন্স। উইশটা আপনাকে একটা চিন্তা দেয় যে আমি এটা চাই, এটা কিন্তু গোল হিসাবে সেট হলো না। গোল যখন আপনি সেট করেন, তখন উইশের সাথে সাথে আরো 3টা জিনিস এক্সট্রা লাগে। একটা হচ্ছে আপনার স্যাক্রিফাইস, যে আপনি এখানে একটু আমার কোশ্চেন আছে ভাইয়া। হ্যাঁ, শিওর শিওর। এটা শুরুতে আরেকটু ডিপ ভাবে আমি জানতে চাচ্ছি পার্সোনালি। হ্যাঁ হ্যাঁ আপনি যখন শুরু করেছেন, আপনি তখন জব করেন, আপনি জব হ্যাঁ, কন্টিনিউ করছেন। আমরা জানি বাংলাদেশে ফুল টাইম জব যদি বলে 8 ঘন্টা, তার মানে সেখানে নিম্নপক্ষে 10 ঘন্টা কাজ করা একদম লাগে। একদম একদম একদম। বাংলাদেশের প্রেক্ষাপটে। তো একটা মানুষ 10 ঘন্টা কাজ করে এসে তারপরে ফ্রিল্যান্সিং শিখতেছে, হাউ ইটস পসিবল? ওই যে বললাম যে আমাকে তো সময়টা বের করতেই হবে। যদি আমাকে নতুন কোনো কিছু করতে হয়, কোনো একটা স্কিল যদি আমাকে ডেভেলপ করতে হয়, আমাকে সময় বের করতেই হবে। ওই যে আমার মূল জায়গা ছিল যে আসলে আমার অফিস টাইম আমি কোনোভাবে বাদ দিতে পারছি না, এটা আমাকে রাখতে হচ্ছে। আবার আমাকে খেতে হচ্ছে, ঘুমাতেও হচ্ছে, কিন্তু আমি সবকিছু করে দেখলাম আমার স্যাক্রিফাইস করার মতো একটা জিনিস আছে, সেটা হচ্ছে ঘুম। এই ঘুমটাকেই আমি মোটামুটি ওই 6 মাস, আমার যে মানে ফার্স্টের যে ফেজটা ছিল, যখন আমার স্কিল ডেভেলপমেন্টের টাইম ছিল, ওই সময়ের এই 6 মাসে আমি ঘুমটাকেই বেসিক্যালি স্যাক্রিফাইস করেছি। আপনি শিখতেন কত ঘন্টা অ্যাকচুয়ালি?
আমি 3 থেকে 3.5 ঘন্টা ডেইলি প্র্যাকটিস করেছি। 3 থেকে 3.5 ঘন্টা। হ্যাঁ, এবং একটানা 6 মাস। মানে কনসিস্টেন্সিটা আমি বন্ধ রাখিনি। এই যে আমার পয়েন্টটা আমার যাই মনে হয় হয়ে যাক, হ্যাঁ, যারা নতুন শিখবে তাদেরকে গেঁথে রাখা উচিত মাথার মধ্যে। একদম। মানে ধরা যাক কি হয়, একটা সময় পরে গিয়ে মানে ধরা যাক আমি নেসলেতে চাকরি করতাম তখন। তো নেসলের একটা ট্রেনিং এ আমাকে বলেছে, মানে এরকম সেলস এর একটা ট্রেনিং ছিল এখানে, বিভিন্ন সেলস অফিসাররা ছিল। তো আমাদের যিনি ট্রেনার ছিলেন তিনি একটা প্রশ্ন করেছিলেন যে আপনি আসলে সেলস এর চাকরি কতক্ষণ করেন, মানে আপনার অফিস টাইম কতটুকু। তো অনেকে অনেক রকম উত্তর দিল। উনি লাস্টে বললেন কি, আমরা যারা সেলস এর চাকরি করি তারা বেসিক্যালি ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত এবং ঘুম থেকে ওঠার পরে এই যে টাইমটা, এই পুরো টাইমটাই আমরা জবটা করি। কারণ আপনি যখন পরের দিন অফিসে যাওয়ার প্ল্যান করবেন না, আপনাকে রাত্রেবেলায় প্ল্যান করে রাখতে হচ্ছে কালকে সকালে আমি এই ড্রেসটা পরে যাব, সকালে আমাকে এই কয়টার সময় ঘুম থেকে উঠতে হবে। এইটা কিন্তু আপনার অফিস টাইমের পার্ট, মানে অফিসের কাজ, আপনার ওই সেলস রিলেটেড কাজ। ফলে আপনি ডিজাইন বলেন কিংবা যাই বলেন, ধরেন যে কোনো একটা স্কিল ডেভেলপ করতে গেলে না একটা সময় পরে আপনাকে এইভাবে আসতে হবে। এমন না যে আপনি 3 ঘন্টা প্র্যাকটিস করছেন। খেয়াল করে দেখবেন যারা ডিজাইনার আছে এদের মোটামুটি 2-3 মাস পর থেকে এই জিনিসটা, যারা হচ্ছে ডিজাইনটাকে আস্তে আস্তে ভালোবাসা শুরু করে, তাদের মধ্যে এই জিনিসটা চলে আসে যে আপনি রাস্তায় যাচ্ছেন, একটা ডিজাইন দেখলেন, একটা ব্যানার, স্রেফ একটা দোকানের ব্যানার, আপনার মাথায় কিন্তু কাজ করছে এই ব্যানারটা কিভাবে করেছে। ফলে আপনি কিন্তু ওই টাইমে যে ডিজাইনের পেছনে সময় দিচ্ছেন না তা না, এটাও কিন্তু আপনার ডিজাইনের পেছনেই দেওয়ার সময়। মূল ব্যাপারটা হচ্ছে যে আমি এখানে পুরো শরীর এখানে ভাইয়া দিয়ে এবং মন দিয়ে এই জিনিসটাকে ধারণ করছি কিনা এর উপরে এখানে ডিপেন্ড করবে আমার একটু সাকসেস। প্রশ্ন আমার আরেকটু শেষ। বলি। এই যে হ্যাঁ, বললেন যে যেটা হচ্ছে যে আমি যখন শিখতেছি আমার ২-১ মাস পর থেকে মনে হয় এমন। সে এক্সাম্পল আমি একটা ব্যানার দেখেছি। আমার ক্ষেত্রে হ্যাঁ, যেটা হতো সেম আপনার ক্ষেত্রে হয়েছে। একটা ব্যানার দেখেছি। হুট করে দেখলাম যে তারপর মনে হচ্ছে যে এই ব্যানারে তো লেয়ার এইভাবে নিয়েছে। এই লেয়ারের উপর এই লেয়ার দিয়েছে। বা এক্স্যাক্টলি এখানে তাই। এইভাবে কারেকশন করলে ভালো হতো। ইভেন আরো একটা জিনিস এই ক্ষেত্রে ফাংশন করে দেখবেন, আপনি যখন এটা দেখছেন এবং কোনো একটা জিনিস দেখে আপনার ভালো লাগছে, আপনি যখন পরে কোনো একটা ডিজাইন প্র্যাকটিস করছেন, আপনি দেখবেন আপনার মাথায় সেই জিনিসগুলাই আসছে। ওই কালার কি কি কম্বিনেশন ছিল, বা আস্তে আস্তে আপনার মধ্যে যখন আপনি এটার ভিতরে ঢুকতে শুরু করবেন, আপনার ভিতরে তৈরি হবে যে একটা দোকানে গেলেন, দোকানে যাওয়ার পরে একটা প্রোডাক্টের প্যাকেজিং দেখলেন, আপনার মনে হবে বাহ, এই কালারটা সুন্দর, এই কালারটা আপনি যে কোনো জায়গায় ইমপ্লিমেন্ট করতে পারবেন। তার মানে কিন্তু আপনি ওই সময় ডিজাইন নিয়েই কাজ করছেন। এমন না যে আপনি 1 ঘন্টা কম্পিউটারে বসে প্র্যাকটিস করছেন মানে 1 ঘন্টা শেষ। আল্টিমেটলি সাকসেস হতে গেলে ওই যে বললাম যে আপনার শরীর দিয়ে মন দিয়ে এটার মধ্যে ঢুকতে হবে। মানে একটা, যদি আমি জানি না এখানে রিলেভেন্ট হবে কিনা, আমার মনে আছে মান্নাদের একটা প্রোগ্রামে, মানে উনি শেষের দিকে, মানে উনার ওই যে কফি হাউজের সে আড্ডাটা গানটা আছে না, 7টা বন্ধুর কথা বলা হয়, উনি শেষ বয়সে এসে ওই 7টা বন্ধুর জন্মদিনে অথবা মৃত্যুদিনে ওইখানে প্রোগ্রাম করতে যেতেন। লাস্ট টাইম ঢাকাতে যখন উনি প্রোগ্রাম করতে গিয়েছিলেন, মানে মইদুল ঢাকাতে নামে যে ইয়েটা ছিল, ওইখানে উনি যখন গান গাইতে উঠছেন, ওই প্রোগ্রামের ছিল সম্ভবত দেবাশিস ভট্টাচার্য, মানে ওই যে পরিচালক যিনি হচ্ছে অ্যাঙ্কর ছিলেন। উনি যখন গান গাইতে উঠছেন, উনার ছেলের বউ উনাকে ধরে নিয়ে যাচ্ছে, মানে উনি হাঁটতে পারছেন না, উনাকে ধরে স্টেজে উঠালেন। উঠানোর পরে উনি প্রথম যে রিকোয়েস্টটা করলেন যে অ্যাঙ্করকে, যে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমার বন্ধুর প্রোগ্রাম তো, আমি আস্তে আস্তে স্মৃতিচারণা করি এবং আমি গানটা করি আস্তে আস্তে, মানে উনি অ্যাঙ্কর এবং উনি শিল্পী এরকম টাইপের। তো বিশ্বাস করেন, মানে উনি বসতে পারছে না যখন, মানে শুরুতে গিয়ে উনি যখন স্টেজে বসলেন, উনি বসার সমস্যা আছে, উনার ওই যে মেয়েটা বা যে উনার যে মানে ছেলের ওয়াইফ যে উনাকে নিয়ে গিয়েছিল, উনি এভাবে ধরে রাখলেন। এবার একটা গান হলো, উনি একটু কাঁদছেন বন্ধুর স্মৃতিচারণা করতে গিয়ে। 2টো গানের সময় দেখলাম আস্তে আস্তে পেছন থেকে উনি চলে গেলেন এবং উনি ওইখানে একটানা 5-7টা গান গেয়ে গেলেন। তার মানে ঘটনাটা কি ঘটলো, উনি যখন গানের মধ্যে ঢুকে গেলেন, মানে উনি যখন গান গাইতে গাইতে গানের মধ্যে ঢুকে গেলেন, তখন উনার আর শরীরের প্রতিও কোনো কন্ট্রোলের প্রয়োজন নাই, উনার ফুল অ্যাটেনশনটা ওইখানে। আপনি এটা নিয়ে মানে প্রচুর যারা হচ্ছে এই টাইপের কাজ করেছেন, ক্রিয়েটিভ কাজ বলেন কিংবা যারা নিজের যে কোনো চর্চায় সফল হওয়ার চেষ্টা করেছেন, তাদের একটা মূল এইটা, মানে মূল জায়গাটা ছিল যে তারা যখন ওটার ভিতরে ঢুকতেন,
তখন বাকি সবকিছু ভুলে যান। যেমন আপনারা এখানে দুইজনই ডিজাইনার, আপনি মানে একদম আমি বলতে পারি অ্যাটলিস্ট 10 দিন আপনাদের প্রত্যেকের সাথে এরকম হয়েছে যে আপনি কফি খাচ্ছেন, খেতে খেতে ডিজাইন করছেন, চা খেতে খেতে ডিজাইন করছেন, ওটা ঠান্ডা হয়ে গেছে, আপনার মাথায়ও নাই। মানে তো রেগুলার বেসিস। এটা রেগুলার প্র্যাকটিস কিন্তু আমাদের। হঠাৎ করে মনে হচ্ছে চাটা কখন শেষ হয়ে গেল। তো এইটার মানেই কিন্তু আলটিমেটলি এইটা যে দেখেন আপনার সামনে যে আরেকটা কিছু আছে, এইটা কিন্তু আপনার মাথায় নেই। ফলে এইটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, শুরুতে হয়তো সেই জিনিসটা পাবে না। ওই যে বললাম আস্তে আস্তে ডিজাইনের মধ্যে ঢুকতে হয়, আস্তে আস্তে ভালোবাসাটা এর প্রতি তৈরি হয়, এবং এই তৈরিটা যতক্ষণ না আসে ততক্ষণ তার ডিজাইনটাও ঠিকঠাক প্রডিউস হয় না। কারণ দেখেন আপনি যতক্ষণ একটা স্কিল হিসাবে এটাকে নিবেন ততক্ষণ ওইটা আপনাকে ঠিক স্কিল হিসাবে সাপোর্টটা দিবে, আপনি ভালো ডিজাইনার হতে পারবেন না। কিন্তু আপনি যখন এটাকে ডিজাইনার হিসেবে নেওয়ার চেষ্টা করছেন যে এইটা আমার প্যাশন, তখনই কিন্তু আপনার কাছ থেকে আস্তে আস্তে ভালো ভালো ডিজাইন প্রডিউস হবে। এটার মানে কোনো বিকল্প নাই। মানে আমার যেটা মনে হয় আর কি, আমি জানি না। মূলত হচ্ছে যে ধরাবাঁধা নিয়মের মধ্যে আসলে কোনো কিছুই শেখা সম্ভব না। আর যে সেটা কমফোর্ট জোন শিখলেও থেকে হয়তো বেরোতে ওইভাবে খুব বেশি কাজে লাগানো যাবে না, বা ওইটা দিয়া খুব ভালো কিছু আশা না করাই বেটার। আমার কাছেও সেটা মনে হয় যে এটা খুব ইয়ে। মানে শেখার আমার একটা প্রশ্ন হচ্ছে মেইনলি যে যারা শুরু করে সেক্ষেত্রে অনেক সময় হচ্ছে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তো এক্ষেত্রে আসলে অনেকে আ আ ওয়েট করে যে কখন আমাদের একদম পারফেক্ট টাইমিং হবে, সবকিছুর সমস্যার সমাধান হবে, তারপরে আমরা শেখা শুরু করব। আদৌ কি আসলে সময়ের জন্য অপেক্ষা করা কতটা আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয়? আচ্ছা, দেখেন আমি যেটা ভাবি, আমার কনসেপ্ট যেটা বলে পারফেক্ট টাইম বলতে আসলে কিছু নাই। মানে আপনি আজকে ৳৩,০০,০০০ একটা পিসি বিল্ড করছেন i9 এর 13 জেনারেশনের প্রসেসর দিয়ে, 4070 Ti এর গ্রাফিক্স কার্ড দিয়ে। ঠিক ১ বছর মানে আপনার কাছে এখন মনে হচ্ছে যে এটা পারফেক্ট। ১ বছর পরে গিয়ে কি হবে দেখবেন যে এটার আপডেট জেনারেশন চলে এসছে। তাহলে কিন্তু ওই সময়ের জন্য ওইটা আর পারফেক্ট না। এবার ঘটনাটা কি ঘটে? আমাদের আসলে ধরেন শুরু করতে চাইলে না, মানে আপনি যদি বন্ধ করতে চান যে আমি একটা রাস্তায় নেমেছি, আমি একটা যুদ্ধে নেমেছি, আমি যুদ্ধে থেকে পিছিয়ে আসবো। আপনি চাইলে প্রচুর কারণ দেখতে পারেন। প্রচুর কারণ আপনার সামনে আসবে। ধরা যাক যে আপনি যখন পড়াশোনা করেছেন, আমি যখন পড়াশোনা করেছি তখন ইলেকট্রিসিটি ছিল না। তার মানে তো আমি পড়াশোনা বন্ধ করিনি। আমাকে অন্য কোনো ওয়ে করতে হয়েছে। বা ধরা যাক যে কি হয় যে বাইরে যত কম্পিউটারের দোকান আছে, খেয়াল করে দেখেন বাইরে যত কম্পিউটারের দোকান আছে প্রত্যেক জায়গায় ফটোশপ চালাচ্ছে। মানে যারা হচ্ছে ফটো প্রিন্ট করছে বা যারা করছে, প্রত্যেকেরই কিন্তু পিসির কনফিগারেশন বা যাই হোক 25 থেকে 30,000 টাকার বেশি পিসি কেউ ব্যবহার করে না ওখানে। কারণ এটা তার ইনভেস্টমেন্ট। হ্যাঁ, সে যদি দেখে যে না আমার ভীষণ বিজনেস হচ্ছে, আমাদের সাথে ভিডিও এডিটিং করতে হচ্ছে, ভিডিও এডিটিং এ বেশি ইনকাম হচ্ছে, তখন সে ইনভেস্টটা বাড়াচ্ছে। কিন্তু শুরুতে না আমার যেটা মনে হয় যে আপনার যা আছে তাই নিয়ে নামাটা উচিত। কারণ আপনি ডিজাইনে আসলেন ৩ মাস পরে আপনার সিচুয়েশন পাল্টে যেতে পারে। এমন একটা অফার আসতে পারে যে আপনি বিদেশের বড় একটা কোম্পানিতে চলে গেছেন। অথবা আপনার ডিজাইন ভালো না লাগতে পারে। এবার এইজন্যে আল্টিমেটলি ৩ মাসের পিরিয়ডটা, আমি তো অনেকদিন চাকরি করেছি। আমি এটা বলি যদি কেউ নতুন জবে যায় তাকে অন্তত ৬ মাস একদম চুপচাপ জবটা করে যেতে হয়। কারণ ৬ মাসেই না মনে হয় আমাদের যে আমার বাড়িতে তো ভালো ছিলাম, এর থেকে আমার তো ফ্যামিলির কোনো চাপ ছিল না। আমি এমনি টাইম পাস করার জন্য জব করতে এসেছি। এই জিনিসটা ৬ মাস মনে হয় ফার্স্ট। ঠিক তেমনি যেকোনো একটা স্কিল ডেভেলপ করতে হলে আপনাকে ৩ মাস এখানে অবশ্যই আ আমার মনে হয় ৩ মাস আপনাকে অবশ্যই সেই করতে হবে। মানে সময়টা দিতে হবে যে এইটা আসলে আমার জন্য কিনা। হতে পারে এটা আপনার জন্য না। আপনাকে মানে সব কাজ আপনি একা করবেন পৃথিবীতে, এটা হবে না। যেকোনো স্কিল আপনার গ্রাফিক ডিজাইন ভালো না লাগতে পারে। আপনার ডিজিটাল মার্কেটিং এর জন্য আপনি ভালো হতে পারেন। আপনার ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য আপনি ভালো হতে পারেন। আপনি এথিক্যাল হ্যাকিং আপনার ভালো লাগতে পারে। কারণ আপনি এমন একটা স্কিল ডেভেলপ করতে যাচ্ছেন যেটা নিয়ে আপনি লাইফ টাইম প্ল্যান করছেন। সেই জায়গাতে মানে ভালো লাগাটা ভীষণ ইম্পোর্টেন্ট যে আমি যে স্কিলটা নিয়ে কাজ করব সারা জীবন, সেটা যদি আমার ভালো না লাগে, জোর করে যদি আমাকে করতে হয়, তাহলে এই স্কিল নিয়ে খুব বেশি দিন কন্টিনিউ করা সম্ভব হবে না। এইজন্য আমার আচ্ছা। যেটা মনে হয় যে অবশ্যই নতুনদের উচিত যে যেটা আছে আমার কাছে এখন সেইটা
আপনি কোনো কোর্সে ভর্তি না হলে এখন প্রচুর ফ্রি রিসোর্সেস আছে। আপনি ইউটিউব থেকে দেখতে পারেন যে আমি গ্রাফিক ডিজাইন শিখতে চাই, কিছু দরকার নেই, আপনি এইটুকু লিখেই সার্চ দেন। আপনি গুগল থেকে দেখতে পারেন, প্রচুর ব্লগ আছে, ব্লগ সাইট, যেখানে আমরা নতুনদের জন্য প্রত্যেকটা মানুষ এই ধরনের কাজ করছে। হ্যাঁ, এই ধরনের কাজ যত বেশি বাড়ছে তত সেখানে আর একটা সংকট তৈরি হচ্ছে, যত বেশি কাজ বাড়ে তত বেশি না স্ক্যামটাও বাড়ে। তো আমাদেরকে যেটা করতে হয় যে আমি আগে দেখি যে এই সেক্টরটা আমার জন্য কিনা। আমার জন্য গ্রাফিক ডিজাইন নাই হতে পারে, আমি ভালো ক্রিকেটার হতে পারি, তাহলে আমাকে ক্রিকেটটা নিয়েই আগানো উচিত। আমি ভালো ধরলাম যে ড্রাইভার হতে পারি, আমি ভালো বিরিয়ানি বানাতে পারি, আমার ওইটাতে প্যাশন আছে, আমার মানুষকে খাওয়াতে ভালো লাগে, কোনো কাজই পৃথিবীতে ছোট না, কিন্তু সেই কাজে মাস্টার হতে হবে। এবং সেকেন্ড যে জিনিসটা দরকার সেটা হচ্ছে স্কিলটা সেল করতে জানতে হবে। সে আপনি যে কাজই করেন না কেন, ফার্স্ট কাজ হচ্ছে আপনার স্কিল থাকতে হবে, এবং সেকেন্ড কাজ, আমরা যে অফিসে চাকরিগুলো করি এইগুলো তো আসলে নিজেদেরকে সেল করি আমরা, আর কিচ্ছু না। কিন্তু তারা আপনি খেয়াল করেন যে এখন এত বেশি সফটওয়্যার এসছে, এত বেশি অ্যাপ্লিকেশন তৈরি হচ্ছে, যে লোকটা ব্যাংকে জব করছেন তাকে কিন্তু জাস্ট ডেটা এন্ট্রির কাজ করতে হচ্ছে। ধরলাম ব্যাংকের অ্যাকাউন্টসে একজন জব করছেন, উনি জাস্ট ডেটা এন্ট্রির কাজটাই কিন্তু করছেন। এখন কিন্তু হাতে কলমে সেই ডেবিট ক্রেডিট বা আমার এই ট্রানজেকশনটা ফাইনাল অ্যাকাউন্টের কোথায় যাবে এর কোথাও ওনাদেরকে মেনশন করতে হয় না, উনি জাস্ট আজকের ট্রানজেকশনটা এন্ট্রি করেন, বাকি সব কাজ সফটওয়্যার করে দিচ্ছে। ফলে যেটা হয় যে আমাদের ওই জায়গাতে আসলে টেকনিক্যাল পার্সন দরকার। আপনি অ্যাকাউন্টসে অনার্স মাস্টার্স করে এসেও আপনি যদি সফটওয়্যারের কাজ জানেন তাহলেই আপনি ওই কাজটা করতে পারবেন। আবার আপনি যদি আর্টসের থেকে পড়াশোনা করে এসে আপনি যদি সফটওয়্যারটা ঠিকঠাকভাবে মেনটেন করতে পারেন, টেকনিক্যাল নলেজটা যদি আমাদের ভালো থাকে, তাহলে আমরা খুব সহজেই ওই কাজটা করতে পারি। এই জন্য আমার কাছে যেটা মনে হয় যে একটা যে কোনো স্কিলে আপনাকে মাস্টার হতে হবে, সেটা যে কোনো কিছু হতে পারে, এবং ওই স্কিলটা সেল করার যে ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটিটা যদি আপনি মানে সেল করার যে স্কিল, এই দুটো জিনিস যদি অর্জন করতে পারেন, আপনি যে কোনো কিছু সেল করতে পারবেন। আমরা কিন্তু ফ্রিল্যান্সিং যারা, আমরা আসলে স্কিলটাই সেল করছি। ভাইয়া এখানে মেইনলি একদম নতুন যারা, ধরেন যে একজন কিছুই জানে না, ফর এক্সাম্পল আপনি গ্রাফিক ডিজাইন করছেন এবং আপনি যে বললেন যে $1K ইনকাম করে ফেলছেন, ও সে কোনোভাবে জানছে যে আপনি টাকা পয়সা ইনকাম করে ফেলছেন, এখন সে আসতে যাচ্ছে, বা তার এমনিতেও শেখার ইচ্ছা আছে টাকা পয়সা বাদেও, তো সে শেখার ইচ্ছা আছে কিন্তু তার হচ্ছে মানে টাকা নাই। সে এক্সাম্পল আমি যদি আমার ক্ষেত্রে বলি, আমি যখন শিখি সেটা ছিল 2018 সালের দিকে গ্রাফিক ডিজাইন শেখা হয়। তো 2018 সালের দিকে আমার মানে টাকা থাকলেও আমার এলাকায় কোনো কিছু নাই, বা অনলাইনে যে করব আমি কোর্স, এই মেন্টালিটি বা এই ধারণাও ছিল না যে অনলাইনতেও কোর্স করা যায়, অনলাইন ব্যাপারটা সম্পর্কে ধারণা ছিল না। তো ওই সময়টায় গ্রাফিক ডিজাইন শেখা ছিল খুবই ডিফিকাল্ট আমার জন্য, কিভাবে শিখবো এটা জানতামই না যে কিভাবে শেখা যেতে পারে। সো এক্সাম্পল ধরেন যে এই পডকাস্টটা এমন একজন শুনতেছে যে জানে না যে গ্রাফিক ডিজাইন কিভাবে শিখতে হয়, কিন্তু সে এই কথাটুকু, আপনার কথাটুকু শুনতে পাচ্ছে। তো সে অ্যাকচুয়ালি কোন প্রসেসে আগাইলে গ্রাফিক ডিজাইনটা শিখতে পারবে, একদম ইজি যে স্টেপ, সেটা যদি একটু বলতেন বা যেটা ভালো হয়। আচ্ছা, এইটার ক্ষেত্রে তার জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আসলে তার ইচ্ছা। মানে একদম এটা নিয়ে নো ডাউট যে আমাকে ইচ্ছাটা থাকতে হবে যে আমি না জেতা পর্যন্ত থামবো না, আমি হাঁটতে পারি, আমি শুরুতে হোঁচট খেতে পারি। যেমন আপনিই বললেন যে আপনার সময়ে এত বেশি রিসোর্সেস আপনি পাননি, আমার সময়ে হয়তো আরেকটু কম রিসোর্সেস ছিল, কিংবা এখন যে আসছে তার জন্য আরেকটু বেশি আসছে। কিন্তু আপনি যদি থেমে যেতে চান তার জন্য আপনি অনেকগুলো কারণ বের করতে পারবেন। এটার জন্য গ্রাফিক ডিজাইন বা যে কোনো স্কিল ডেভেলপ করতে গেলে, ধরেন আমরা যদি এক্সপার্ট হতে চাই যে কোনো জিনিসে, যে কোনো স্কিলে, এর প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে যে আপনাকে আগে বেসিক জিনিসটা শিখতে হবে। ধরেন যে আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে চাচ্ছেন, প্রথমে আপনাকে জানতে হবে যে ফটোশপ এবং ইলাস্ট্রেটর নিয়ে যদি আমি কাজ করতে চাই তাহলে ফটোশপ এবং ইলাস্ট্রেটর টুলস এর কাজটা কি, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আমার বিশ্বাস যে যদি আপনার আগ্রহ থাকে, এই এক একটা সফটওয়্যার টুলস এর কাজ শিখতে 7 দিনের বেশি সময় লাগার কথা না। যে টুলস গুলো কি কাজ করে, আমি একটা শেপ টুল জাস্ট একটা শেপ টানার জন্য আমি ব্যবহার করতে পারি, এটা হচ্ছে একদম
টুলসের কাজ, একদম বেসিক। আপনার এখানে ডিজাইন শিখতে হবে না, কিছু শিখতে হবে না। সেকেন্ড ফ্রেজে যেটা করতে হয় আমাদের পরের কাজটা, সেটা হচ্ছে যে আমাদেরকে, বা আপনি যদি হচ্ছে ভিডিও এডিটিং শিখতে চান, তাহলে আপনাকে প্রিমিয়ার প্রো বা এই টাইপের যে সফটওয়্যার গুলো আছে এইটার বেসিক টুলস এর কাজ শিখতে হবে, প্রথম কাজ। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টে যেতে চান, তাহলে আপনাকে HTML CSS জাভাস্ক্রিপ্টের কোডিং এর যে বেসিকটা আছে, যে আমি একটা বেসিক স্ট্রাকচার কিভাবে দাঁড় করাতে পারবো, এইটা শিখতে হবে। সেকেন্ড ফ্রেজে আমরা যখন যাব, তখন আমাদের কাজ থাকবে যে আমরা বিগিনার, মানে বেসিক জানলাম, মানে আমি এখন বিগিনার ইউজার, আমি কিন্তু এখনো আমার স্কিল সেল করার জন্য উপযুক্ত না কোনোভাবেই। সেকেন্ড ফেজে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে আপনি যে স্কিলটা ডেভেলপ করছেন তার কিছু থিওরিটিক্যাল জিনিস শিখতে হয়। যদি গ্রাফিক ডিজাইন হয়, তাহলে আপনাকে ডিজাইনের প্রিন্সিপাল জানতে হয়। আপনি যদি ভিডিও এডিটিং শিখতে চান, তাহলে আপনাকে ভিডিও এডিটিং এর যে প্রিন্সিপাল আছে, যেমন ইমোশন দিয়ে কিভাবে ভিডিওটাকে এডিটিং করব, যে আমি এখন হচ্ছে ধরা যাক যে আমি তো যদিও ভিডিও এডিটিং এর মানুষ না, কিন্তু তারপরেও বলি যে আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যখন মুভিগুলো দেখি, যখনই একটা আগের সিন আসে, যে আমি একটা কিছু কল্পনা করছি, তখনই কালারটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেয়া হয়। এই যে ইমোশনের কালারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই যে ফ্লোতে যাচ্ছে, এই যে জিনিসগুলো, কিংবা আপনি যখন গ্রাফিক ডিজাইন শিখছেন, আপনাকে কোন জায়গায় কোন কালার আমি কেন ব্যবহার করছি, এই জিনিসগুলো জানতে হবে যে কোনো ভাবে। এবার এইগুলো জানার প্রসেস কি কি আছে সেটা আমরা পরে আসছি। থার্ড স্টেপে গিয়ে যেটা করতে হয় সেটা হচ্ছে, এই জিনিসগুলো যখন আমি জানতে পারলাম, তখন আমি আসলে ইন্টারমিডিয়েট ইউজার। বিগিনার থেকে আমি ইউজার হিসেবে ইন্টারমিডিয়েট হলাম, আমি বেসিকটা জানি, এবং এই জিনিসগুলোর একটা ডিজাইন ভালো হয় কিভাবে, আপনি যখন ডিজাইন প্রিন্সিপাল শিখবেন, কালার থিওরি শিখবেন, আপনি যখন জানবেন প্রক্সিমিটি কি জিনিস, আপনি যখন জানবেন অ্যালাইনমেন্ট কিভাবে ভালো করতে হয়, এইটা হলে না আপনার ভিতর কয়েকটা জিনিস তৈরি হবে। একটা হচ্ছে যে আপনি একটা খারাপ ডিজাইনকে আইডেন্টিফাই করতে পারবেন, কারণ আপনি জানেন যে অ্যালাইনমেন্টটা এই ডিজাইনে ভালো নাই। আপনি যখন অ্যালাইনমেন্ট সম্পর্কে জানবেন, তখন আপনি বুঝবেন এই ডিজাইনের অ্যালাইনমেন্টটা ভালো নাই, কিংবা কালারটা ভালো নাই। এটা যখন আপনি ধরতে পারবেন, তখন আপনার মাথায় আসবে যে এটাকে এইভাবে ভালো করা যায়। তার মানে আপনি একটা বাজে ডিজাইনকে ভালো করার মতো স্কিল কিন্তু ডেভেলপ করে ফেললেন। আপনি বুঝতে পারছেন না, মানে আমরা বুঝতে পারি না, কিন্তু এই ডিজাইন প্রিন্সিপাল শেখার ভিতর দিয়ে আসলে আমাদের এই টাইপের স্কিল গুলো গেইন হয়। থার্ড স্টেপে কি থাকে, থার্ড স্টেপে আমাদের যেটা করতে হয়, মানে এই তিনটা স্টেপেই আসলে আমরা স্কিলটা ডেভেলপ করতে পারি। থার্ড স্টেপে গিয়ে করতে হয় কি, দেখবেন ফটোশপের বিভিন্ন রিসোর্সেস পাওয়া যায়। ধরা যাক আপনি ফ্রি পিক থেকে কোনো একটা ফাইল নামালেন, কিংবা আপনি ভিডিওর জন্য প্রচুর প্ল্যাগইন পাচ্ছেন, প্রচুর লাটস পাচ্ছেন, বা প্রচুর ধরেন প্রিসেট পাচ্ছেন, কিংবা আপনি যখন ওয়েব ডেভেলপমেন্টে যাচ্ছেন, তখন প্রচুর ওয়েবসাইটের টেমপ্লেট পাচ্ছেন। ওয়েবসাইটের ইন্টারমিডিয়েট লেভেলে থাকে যে গ্রিড সিস্টেম যেগুলো আছে, যে আমার ওয়েবের গ্রিডটা কিভাবে মেনটেন করতে হয়, কোন জায়গায় কোন জিনিসটাকে রাখতে হয়, হেডারটা কোথায় যায়, এই জিনিসগুলো। তো সেকেন্ড স্টেপে পরে থার্ড স্টেপে গিয়ে আপনাকে যেটা করতে হয়, এই প্রিমিয়াম রিসোর্সেস গুলো নিয়ে নাড়াচাড়া করতে হয়। যে এখন আমি দেখি যে ওনারা একটা প্রিসেট রেডি করেছে, ওই প্রিসেটটাকে যদি আমি করতে চাই, তাহলে আমি কিভাবে করব। মানে প্রিসেট তৈরি করা শিখবেন আপনি, বা আপনি যদি ফটোশপে আসেন, আপনি মকআপ ডিজাইন করা শিখবেন। আপনি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আমরা কি করছি, একটা মকআপ ডাউনলোড করছি এবং সেইটাকে ব্যবহার করছি। আমি একটা লোগো ডিজাইন করলাম, বা আমি একটা প্যাকেজিং ডিজাইন করলাম, আমি একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করলাম, আমি একটা মকআপ ডাউনলোড করলাম, সেই মকআপে আমি সেটাকে ইনপুট করে আমার ডিজাইনটাকে আমি শো করলাম, প্রেজেন্ট করলাম। কিন্তু যখন থার্ড স্টেপে আপনি যাবেন, যখন আপনি প্রফেশনাল বা অ্যাডভান্স ইউজার হতে যাবেন, তখন আমাদের যেটা করতে হয় যে এই জিনিসগুলো নিয়ে রিসার্চ করতে হয়, যে আমি এখন এই জিনিস তৈরি করা শিখবো। এই জিনিস তৈরি করা যখন শিখবেন, তখন আপনার বিগিনার এবং ইন্টারমিডিয়েট লেভেলটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। আর অ্যাডভান্সের আসলে কোনো শেষ হয় না, ওইখানে আপনাকে প্রতিনিয়ত শিখতে থাকতে হবে। কিন্তু এই জিনিসগুলো যদি আপনি ঠিকভাবে কমপ্লিট করতে না পারেন, তাহলে আপনি ওই জিনিসগুলো নিয়ে নাড়াচাড়া করতে পারবেন না। এখন আসেন যে এইগুলো রিসোর্স কোথায় পাবো। প্রথমত, যদি ফ্রি রিসোর্স চান, ইউটিউব আছে, গুগল আছে, বা আপনি ডিজিটাল মার্কেটিং শেখার জন্য এরকম প্রচুর সাইট আছে, কিংবা আপনি যদি মনে করেন যে ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন, W3 স্কুলস আছে, মানে প্রচুর ফ্রি রিসোর্সেস আছে আসলে আমাদের সামনেই, যে আমরা যেখান থেকে শিখতে পারি। কিন্তু আমাদের একটা সংকট তৈরি হয় কি, ধরেন বেসিকটাই আমরা না, যদি যাদের বেসিকটা ঠিকঠাক না থাকে,
তারা ঠিক রিসোর্স থেকেও খুব বেশি জিনিস কালেক্ট করে নিতে পারে না। যেটা হয়, আপনি ধরেন বেসিকের কয়েকটা টুলসের কাজ জানেন, জানার পরে আপনি আসলেন ইউটিউবে একটা চ্যানেলকে সামনে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আমাদের মনে হলো যে এখন আমি একটু দেখি ভিডিওগুলো, এরপরে কি আছে। এবার যখন ভিডিওগুলো দেখতে থাকি তখন এগুলো ভীষণ ইজি মনে, তাহলে এটা তো ইজি জিনিস, তাহলে পরের জিনিসটা যাই দেখি, পরের জিনিসটা কি আসে। আলটিমেটলি দেখবেন যে ভিডিও সবগুলো দেখা হয়ে গেছে, আপনার প্র্যাকটিস একটুও হয়নি। ইউটিউব থেকে যে কোনো জিনিস, ইউটিউব থেকে স্কিল ডেভেলপমেন্ট সম্ভব, সেটা বেসিক লেভেল পর্যন্ত, এটা আমি বলছি। মানে এটা একদম বাংলাতে রিসোর্স ভীষণ কম আছে, আপনাকে অন্যান্য রিসোর্সে যাওয়াটা বেটার আমার কাছে যদি মনে হয়, যদি কেউ ফ্রিতে শিখতে চায়। কিন্তু পলিসি যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমি যে কোনো একটা চ্যানেল ফিক্সড করলাম, যার চ্যানেলটা আমি ভালো বুঝি, সে ভালো শেখাচ্ছে কিনা শেখাচ্ছে কিছু দরকার নেই, আমি ভালো বুঝতে পারছি কিনা সে যেগুলো বলতে পারছে। এবং প্রত্যেকদিন আমি একদম নিয়ম করে একটা অথবা দুইটা টিউটোরিয়াল সেখান থেকে দেখবো, ওই চ্যানেলের ওই প্লে লিস্টের। ধরা যাক যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের 30টা তাদের মানে প্লে লিস্টে ভিডিও আছে, যে অ্যাডোবি ইলাস্ট্রেটর টুলস শেখার জন্য 30টা প্লে লিস্ট আছে, মানে 30টা ভিডিও আছে। যেটা করতে হয় সেটা হচ্ছে আমি একটা বা দুইটা ভিডিও ম্যাক্সিমাম দেখবো, এবং 1 ঘন্টায় একটা বা দুইটা ভিডিওই প্র্যাকটিস করবো। আপনি যদি এটা রেগুলার 30 দিন করতে পারেন, তাহলে আপনি যদি ফ্রিতে শিখছেন, 7 দিনের জিনিসটা আসলে আপনাকে 30 দিনেই শিখতে হবে, কিছু করার নেই। 30 দিনও আসলে আপনার জন্য কম হয়ে যেতে পারে। কিন্তু কারণ এটা তো আপনাকে, চ্যানেলটা একটা ফ্যাক্ট যে তারা আপনাকে কিভাবে শেখাচ্ছে। চ্যানেলগুলো কি করছে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের, তারা ধরেন যে তাদের মতো করে একটা জিনিস শেখাচ্ছে, ফলে আপনাকে শুধু তাই শিখতে হচ্ছে যেটা তারা শেখাচ্ছে। এটা হচ্ছে একদম ফ্রি রিসোর্সের একটা বড় সংকট। যদি বেসিকটা আপনি ভালোভাবে জানতে পারেন, তখন না কি হবে, আপনি অ্যাডভান্স একটা জিনিস দরকার, সেটা ভিডিও এডিটিং হতে পারে কিংবা সেটা যে কোনো কিছু হতে পারে। আপনি যদি বেসিকটা ভালো জানেন, তাহলে অ্যাডভান্সটা দেখলে আপনি পুরোটাই কভার করতে পারবেন। কিন্তু আপনি বেসিকটা জানেন না, আপনি একটা অ্যাডভান্স টিউটোরিয়ালে চলে গেছেন, আপনার কাছে কিন্তু সবই অচেনা, আপনি ওইখান থেকে 10% এর বেশি কোনোভাবে নিতে পারবেন না। এবং কোন 10% নিতে পারবেন, বেসিকের যে 10%টা আছে। যদি আপনি বেসিকটা ঠিকঠাক ভাবে জানেন, আপনি খেয়াল করে দেখেন ওখানে একটা অ্যাডভান্স কাজ করতে গেলে অ্যাডভান্স টেকনিক হয়তো বা 3টা থাকে, টোটাল 30টা টেকনিকের মধ্যে 3টা অ্যাডভান্স টেকনিক থাকে, বাকি 27টা বেসিক টেকনিক থাকে। আপনার যদি বেসিকটা ঠিকঠাক থাকে, ওই বেসিক টেকনিকটা আপনাকে শেখা লাগছে না, ফলে ওই 27টা কিন্তু আপনি এমনিতেই এগিয়ে গেছেন, 27টা আপনি এমনিই জানেন। পরে যে 3টা অ্যাডভান্স টেকনিক আছে, ওইখান থেকে হয়তো আপনি দুটো নিতে পারছেন। এই হচ্ছে ব্যাপার, যে প্রচুর রিসোর্স আছে ফ্রিতে শেখার মতো। এবার যদি পেইডে আসতে চান, তাহলে আপনাকে একটা ভালো মেন্টর চুজ করতে হবে, এর বিকল্প নেই। এখানে আমার একটা কোশ্চেন আছে। মেন্টর সিলেক্ট করার ক্ষেত্রে হিউজ একটা সমস্যা আমাদের, যেটা হচ্ছে বর্তমানে হয়তো আপনিও জানেন একটা ট্রেন্ডিং কথা, সেটা হচ্ছে তাবিজ বিক্রি। তো আমরা এখন কোর্সের নাম শুনলেই আগে বলি যে তাবিজ সেল করতেছে, তাবিজ সেল করতেছে। ইভেন এটা নিয়ে মানুষ ভিডিও বানাইছে যে তাবিজ বিক্রি হচ্ছে। এই যে মেন্টরশিপ, আমার ফ্রিতে শেখার ওয়ে আছে, আপনি বললেন যে আমি ফ্রিতে শিখতে পারবো, অ্যাডভান্সও শিখতে পারবো, কিন্তু আমি যদি সেইভাবে শিখি তাহলে। একদম, কিন্তু একটু টাইম বেশি লাগবে। হ্যাঁ, এখানে আর প্রথম কথা হচ্ছে আমি মেন্টর নিব, আমি মেন্টর হ্যাঁ, সিলেক্ট করব কিভাবে? আর ওকে, মেন্টর যদি আমি নিতেই চাই, আমি বুঝবো কিভাবে যে এই মেন্টরটা তাবিজ সেলার না, সে এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি একটা ভালো মেন্টর? এইটা ধরেন প্রথমত, যে মার্কেটে যে প্রোডাক্টের ডিমান্ড থাকবে, সেই প্রোডাক্টের ভালো মন্দ সবকিছু মার্কেটে থাকবে, এটা নিয়ে নো ডাউট। ফলে যেহেতু ফ্রিল্যান্সিং একটা ডিমান্ডফুল সেক্টর হিসাবে গড়ে উঠছে ওয়ার্ল্ড, মানে আপনি যদি দেখেন সমগ্র ওয়ার্ল্ড এখন আসলে ফ্রিল্যান্স বিজনেসের দিকেই ঝুঁকছে। মানে আমরা যদি দেখি যে আমরা যদি কোথাও টুরিস্ট স্পটে যাই, ওখানে যারা ফটোগ্রাফির জন্য ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে, ওরাও কিন্তু আসলে সত্যিকারের ফ্রিল্যান্সার। আমরা যদি মানে একদম মার্কেট দেখছি, আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট না হিসাব করি, কিংবা আপনার বাড়িতে যখন একজন ইলেকট্রিশিয়ানের দরকার পড়ে ইলেকট্রিক কাজের জন্য, ওনারা কিন্তু আসলে ফ্রিল্যান্সার সার্ভিসটাই দিচ্ছে। একটা সময় কিন্তু ইলেকট্রিকের কাজ করতে হলে আপনাকে বিদ্যুৎ অফিস থেকে লোক ডাকতে হতো, সেই সেক্টরটা আলটিমেটলি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। মানে ওয়ার্ল্ড আসলে ফ্রিল্যান্স বেজ কাজের দিকেই যাচ্ছে। এখন যত বেশি এই কাজের দিকে যাবে, তত বেশি স্ক্যামটাও বাড়বে। এটা নিয়ে আপনার মানে আপনি চাইলেই আমরা কেউ আটকাতে পারবো না। কিন্তু আমরা যেটা করতে পারি, আমরা একটা সঠিক মেন্টর চুজ করতে পারি, যে ওকে ফাইন, আমি স্ক্যামে জড়াবো না। দেখেন, আপনি স্ক্যামে না জড়ানোর জন্য অনেকগুলো ওয়ে আছে, যে আমি কোনো স্ক্যামের ভিতর পড়বো না। কিন্তু আপনি যদি চান যে না আমি স্ক্যামে জড়াবো, তাহলে আপনাকে কোনো পরিশ্রম করতে হবে না। আপনি জাস্ট একটা কোর্স কিনলেন,
আপনি জাস্ট চোখ বন্ধ করে একটা কোর্স কিনে ফেললেন, আমি জানি না স্ক্যাম হবে কিনা, আমার এত চাপ নেই, আমি স্ক্যামে পড়তেও পারি নাও পড়তে পারি। কিন্তু যদি আপনাকে সত্যিকার অর্থেই ফ্রিল্যান্সিং করতে গেলেও না আপনাকে অনেক মানে ওই যে বললাম যে আপনাকে ক্লায়েন্ট ম্যানেজমেন্টের সময় জিনিসগুলো আসবে, যে আপনাকে সঠিক ক্লায়েন্ট চুজ করা, কে আমার সঠিক ক্লায়েন্ট। দেখবেন আমি এখনো পর্যন্ত প্রত্যেক সপ্তাহে অলমোস্ট একটা দুটো ক্লায়েন্ট বাদ দিচ্ছি, কারণ আমার মনে হচ্ছে যে ওই ক্লায়েন্ট আমার জন্য না। মানে এটা তো আমি স্কিল ডেভেলপ মানে কোর্স সেলে মানে কোর্স কালেক্ট করছি তা না, আমি তার কাছ থেকে আমার ইনকাম হতো, কিন্তু আমার মনে হচ্ছে যে ওই ক্লায়েন্টের বাজেটটা আমার জন্য না। হয় উনি অনেক বেশি বাজেটের ফ্রিল্যান্সার খুঁজছে যেটার মানে স্কিল প্রোভাইড করার ক্ষমতা আমার নেই, অথবা উনি যে বাজেটটা চাচ্ছে ওই আমার এই স্কিলে আমি ওই বাজেটটাতে অ্যাফোর্ড করতে পারবো না। ফলে আপনাকে কিন্তু আসলে কোথায় থামতে হবে, কোথায় কাকে চুজ করতে হবে, এই স্কিলটাও একটা ফ্রিল্যান্সিং স্কিলই। এইটাও আমাদেরকে অর্জন করতে হয়। ধরেন আপনি একজন ট্রেনার চুজ করবেন আপনার একটা স্কিল ডেভেলপমেন্টের জন্য, আপনি কি কি দেখে চুজ করবেন? আপনি যখন আপনার বাসার সন্তানের জন্য কিংবা আপনার নিজের জন্য যখন টিউটর চুজ করেছেন, তখন কিভাবে চুজ করেছেন? প্রথমত আমরা কি করেছি যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের স্কুল বা কলেজের টিচারদের কাছে পড়ার একটা প্রবণতা থাকে, এবং ওই জায়গাতে রিস্ক ফ্রি, যে উনার কাছে পড়লাম মানে উনি যে আমার সামনেই একজন টিচার সেইটার প্রুফটা আমার কাছে আছে। এর বাইরে আমরা কাদের কাছে ট্রেনিং নিতাম? যে এলাকার বড় ভাই, দাদা, বড় আপু, এদের কাছে আমরা টিউটর হিসেবে নিতাম, যে উনি আমি অ্যাকাউন্টিং এর একজন টিচার খুঁজছি, আমি 9 এ পড়ি বা 8 এ পড়ি, আমার আহ, এলাকার মধ্যে একজন আপু বা দিদি বা ভাই আছে যিনি হচ্ছে অ্যাকাউন্টিং এ মাস্টার্স করছে, ফলে আমি কিন্তু তার জানি অ্যাটলিস্ট যে সে আমাকে কিছু না কিছু দিতে পারবে। এবার আপনি যখন একটা স্কিল মানে এইটাই হচ্ছে আমাদের একটা বড় ফ্যাক্ট, যে আমরা একটা স্কিল ডেভেলপ করব, যেই স্কিল নিয়ে আমরা লাইফ টাইম চলার প্ল্যান করছি, তাই না? মানে যেখান থেকে আমার আর্নিং এর একটা প্ল্যান করার ইচ্ছা আছে, এবং আমি মনে করছি যে এই স্কিলটা যদি আমি ঠিকঠাক ভাবে ফাংশন করে, আমি যদি ঠিকঠাক ভাবে কাজে লাগাতে পারি, আমার লাইফ এইখান থেকে সেট হয়ে যাবে। যে টাকা আমি এখান থেকে ইনকাম করতে পারবো সেই টাকা আমাকে আমার কোনো চাকরি দিতে পারবে না। এখন সেইটার জন্য তো আমাদেরকে একটু কৌশলী হওয়াটা দরকার। আমরা আমাদের প্রথম কাজটা থাকে, আমি যার কাছে ট্রেনিং করব আগে দেখবো যে উনি আসলে ট্রেনার কিনা, প্রথম কাজ। এখন এই ট্রেনার কিনা এটা আমরা কিভাবে বুঝবো? প্রথমত হচ্ছে উনি আগে কাউকে ট্রেনিং দিয়েছে তার কোনো প্রুফ আমার কাছে আছে কিনা, এক নাম্বার। হ্যাঁ, উনি ট্রেনিং দিয়েছে, দেখলাম যে হ্যাঁ উনার অনেকগুলো স্টুডেন্ট আছে, আমরা চাইলে সেই স্টুডেন্টদের সাথে কথা বলতে পারি যে ভাই আমি তো এখানে শিখতে যাচ্ছি, আপনি কি ভাবছেন বা আপনার কি মনে হয়। দেখবেন ওই স্টুডেন্টের সাথে ধরা যাক যে খুব বেশি ভালো ট্রেনার বা কেউ হলে আপনার সাথে কোনো না কোনো ভাবে তারা লিঙ্কেজ, আপনার বন্ধুর বন্ধু, আপনার বড় ভাইয়ের ফ্রেন্ডের ফ্রেন্ড, কোনো না কোনো ভাবে আপনি লিঙ্ক পেয়ে যাবেন। এবং মানে আমার যেটা ইয়ে থাকে সেটা হচ্ছে এই সোর্সে যাওয়া উচিত। এই সোর্সে গেলে কি হয় যে আপনি আরো বেশি রিয়েল জিনিসটা পান। যে ধরেন যে আপনার বড় ভাইয়ের ফ্রেন্ডের ফ্রেন্ড, আপনি আপনার বড় ভাইকে বললেন যে ভাইয়া এরকম আমি তো ওই কোর্সটা করতে চাচ্ছি, তোমার ওই ফ্রেন্ডের ফ্রেন্ডটা ওইখানে আছে, তুমি কি আমার সাথে একটু ওনার পরিচয় করে দিতে পারবা কোনোভাবে? দেখবেন ঠিকই ম্যানেজ হয়ে যাবে। এই একটা ওয়ে আছে যে এইভাবে আমরা মেন্টরের জাজমেন্টটা ম্যানেজ করতে পারি যে উনি আসলে কেমন শেখায়। এবার আপনি তার আগে আরেকটা জিনিস আপনাকে বুঝতে হবে, যে আপনি কি শুধুমাত্র স্কিল ডেভেলপ করতে চাচ্ছেন নাকি ফ্রিল্যান্সিং এর উদ্দেশ্যে স্কিল ডেভেলপ করতে চাচ্ছেন। ওকে ফাইন, আমি গ্রাফিক ডিজাইন শিখতে যাচ্ছি, আমি একটা ভালো জব করব এই জন্যে, তাইলে কিন্তু আপনার ফ্রিল্যান্সিং স্কিল না হলেও চলে। কিন্তু যখন আমরা ফ্রিল্যান্সিং এর জন্য স্কিল ডেভেলপ করব, তখন আমাদের সামনে আরো কিছু জিনিস তৈরি হয়, যে আমি যার কাছ থেকে শিখবো উনি নিজে ফ্রিল্যান্সার হিসেবে সফল কিনা। কারণ ধরা যাক যে আপনি খুব ভালো শেখাতে পারেন, খুব ভালো জানেনও আপনি, কিন্তু ফ্রিল্যান্সিং এর কিছু টিপস ট্রিক্স থাকে যেটা আপনি যিনি ফ্রিল্যান্সিং করছে না তার কাছ থেকে পাবেন না, ইম্পসিবল। এবার ধরেন এইখানে কি হয় যে সে ফ্রিল্যান্সার হিসেবে সফল কিনা এইটা বোঝার জন্য আমাদের কিছু ওয়ে আছে, যে আমরা তার পোর্টফোলিওটা চাইলাম, যে আপনার পোর্টফোলিওটা দেন, দেখি আপনি কেমন ডিজাইন করেন, বা আপনি কেমন ভাবে ক্লায়েন্টকে সার্ভিস দেন, সেইটা জানার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি তার মার্কেট প্লেসের লিঙ্ক চাইলাম। দেখলাম যে উনি
ধরা যাক যে সেই 1900-2000 সালে একটা ফ্রিল্যান্সার মানে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট খুলেছেন, 5টা জব করেছেন, 2টাই 3 স্টার, একটাই 2 স্টার, একটাই 5 স্টার, সব মিলে $100 আর্নিং। ইম্পসিবল। সে নিজেই ফ্রিল্যান্সার হিসেবে সফল না। মানে সে আপনাকে কোটি টাকার গল্প শোনাচ্ছে, সে নিজে ফ্রিল্যান্সার হিসেবে সফল না। মানে তার টোটাল মার্কেট প্লেস অ্যাকাউন্টে $200 আর্নিং আছে। আমি মনে করি যে দেখেন এটা কেন ইম্পর্টেন্ট সেটা আসছি, যে অ্যাটলিস্ট তাকে ফ্রিল্যান্সিং এ 3 থেকে 4 বছর দরকার নেই, কোনো টাইমই দরকার নেই। সে 6 মাস ফ্রিল্যান্সিং করছে, কিন্তু তার ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টে অলমোস্ট 50টা ফিডব্যাক থাকতে হবে ক্লায়েন্টের, যেগুলো টপ ফিডব্যাক, কারণ ক্লায়েন্ট তার সার্ভিস নিয়ে হ্যাপি হয়েছে, এবং তার আর্নিং থাকতে হবে মিনিমাম $20,000। মিনিমাম $20,000 আর্নিং করতে হলে এবং এই 50টা ক্লায়েন্টকে সার্ভিস দিতে হলে তার যা স্কিল ডেভেলপ হয়, দরকার নাই সে শুরুতে একদম জিরো ছিল। আমি যখন শুরু করেছিলাম আমি একদমই জিরো ছিলাম, একদম সিরিয়াসলি বলছি। কিন্তু এই ক্লায়েন্টের প্রয়োজনে আমাকে যা যা স্কিল গেইন করতে হয়েছে, যা যা শিখতে হয়েছে, যত রিসোর্স নিয়ে আমাকে রিসার্চ করতে হয়েছে, তার 20% যদি আমি আমার স্টুডেন্টদেরকে দিতে পারি, তাহলেই স্টুডেন্টদের ফ্রিল্যান্সিং জার্নিটা স্মুথ হয়ে যাবে। এই একটা ব্যাপার, যে তার মানে আমরা কি দেখলাম, যে একজন সঠিক মেন্টর চুজ করতে হলে অবশ্যই আপনাকে তার নিজের স্কিল যে আছে সেইটার প্রমাণ নিতে হবে। উনি মার্কেট প্লেসে সফল কিনা, উনার নিজের পোর্টফোলিও, উনার অ্যাকাউন্টে কতগুলো ক্লায়েন্ট ফিডব্যাক আছে, এই 3টা জিনিস যদি আপনি চুজ করতে পারেন, তার মানে আপনি শিওর হলেন যে না, উনি নিজে ফ্রিল্যান্সার হিসেবে সফল। এবং সেকেন্ড অপশন হচ্ছে তার স্টুডেন্টদের কাছে আপনি একটা ফিডব্যাক পাচ্ছেন যে উনি কেমন শেখায়। এরপর ধরেন প্রত্যেকটা ট্রেনারের এখন বিভিন্ন ফ্রি ক্লাস থাকে, ফ্রিতে হচ্ছে ধরেন তারা সেমিনার করে, কিংবা ধরা যাক তার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি ওখানে গিয়ে দেখলেন যে আপনি সেটা বোঝেন কিনা। দেখেন স্ক্যাম থাকবে, স্ক্যামে আপনি পড়বেন কিনা সেই জিনিসটা নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে। হ্যাঁ, এখানে আমি একটু তাই না? এড করি। সেটা হচ্ছে যে ধরা যাক হ্যাঁ, এটা যে sure, sure. শুধু ফ্রিল্যান্সিং ক্ষেত্রেই যে স্ক্যাম হয় বা তাবিজ বিক্রি না, হয় না, এমন সব কিন্তু সেক্টরে না। স্ক্যাম আছে। লোকালি আমাদের যে স্কুল কলেজগুলো আছে, সব স্কুল Exactly. কলেজে কিন্তু আসলে একদম সেম পড়াশোনা হয় না। বা সব হ্যাঁ, স্টুডেন্ট কিন্তু ভালো রেজাল্ট করে না। এখন আপনারা যদি এসে শুধু বলেন যে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো? ফ্রিল্যান্সিং এর জায়গায় শুধু স্ক্যাম, বা ফ্রিল্যান্সিং করতে আসলেই স্ক্যাম, বা সবাই ফ্রিল্যান্সার হইতে পারে না, বা অনলাইনে আসলেই কিছু সম্ভব না। তাইলে হবে না আসলে। এই জিনিসটাকে আপনারা অফলাইনের সাথে মিলায়ে দেখেন। আপনাদের যে পড়াশোনার যে সিস্টেমটা বাংলাদেশের বলেন বা অন্যান্য দেশের বলেন, এটা প্রতিটা স্কুল কলেজেই তো সমস্যা আছে। এক হচ্ছে যে সব স্কুলের বা সব কলেজের পড়াশোনার সিস্টেম বা পড়াশোনার কোয়ালিটি একরকম না, এডুকেশন সিস্টেম। আবার সব স্টুডেন্টই কিন্তু সাকসেস হচ্ছে না। সবাই কিন্তু এ প্লাস পাচ্ছে না। সবাই কিন্তু গোল্ডেন পাচ্ছে না। এখন এক্ষেত্রে যদি আপনি কোর্স করলেন, এখন কোর্স করে তারপরে বললেন যে, "ভাই আমি তো গোল্ডেন এ প্লাস পাইলাম না।" তাইলে এক্ষেত্রে তো আসলে অনেক সময় আছে ওই মেন্টরের বা ওই যে আ আ যে স্কুলটা আছে বা কলেজ আছে ওখানে ওরাও তো খুব বেশি দায়ী না। এরকম একটা বিষয় আছে আরকি। একদম। আই থিংক এই জিনিসটা সবাই শুরুতেই বুঝে যাওয়ার কথা। ভাইয়া যখন বলছে যে তার লার্নিং জার্নিটা, যেমন সে ৩ ঘন্টা এটলিস্ট ৩ ঘন্টা রেগুলার সময় দিয়েছে। তারপরে তো এটা ৩ ঘন্টা না। সে জাস্ট বোঝাতে চেয়েছে যে সে ৩ ঘন্টা পিসির সামনে থাকতো। লার্নিং প্রসেসটা অ্যাকচুয়ালি সারাদিনই চলতো। রাইট ভাইয়া? যে সারাদিনই আমার মাথার মধ্যে চলতেছে। বাট সে এটলিস্ট পিসির সামনে ৩ ঘন্টা বসে কাজ করার একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল এবং সেই অনুযায়ী কাজ চালিয়ে গিয়েছে। তো দীপঙ্কর ভাই, আপনি যেটা বললেন যে অ্যাকচুয়ালি হ্যাঁ, শেখার ক্ষেত্রে মেন্টর আপনি সিলেক্ট করলেন কিন্তু আপনি শিখলেন না। সে আপনাকে ধরেন যে তাবিজই সেল করে। সে আপনাকে তাবিজ দিল, দেওয়ার পর বলল যে তাবিজটা পড়ে এইভাবে করো। আপনি যদি তাবিজটা ধুয়ে শুধু পানিই খেতে থাকেন, তাহলে তো আর তাহলে কাজ হবে না। সেই অনুযায়ী কাজ না করলে। একদম। তো তাবিজ বিক্রি আরেকটা থাকবে। আমার কাছে মনে হয় তাবিজ বিক্রি থাকবে, কারণ বিজনেসের সেক্টর আছে। মানে ধরেন যে বেশিরভাগ ইনস্টিটিউশন গুলো কি করছে, আমি যেটা খেয়াল করছি যে বেশিরভাগ ইনস্টিটিউশন গুলাই যে স্টুডেন্ট নিয়ে আসার পরে হচ্ছে তাকে একটা কমিশন দিচ্ছে। যেটা হচ্ছে যে আপনি ফ্রিল্যান্সিংটা এখানেই করে ফেললেন। যে আমি আপনার কাছে কোর্স করেছি, আপনি আমাকে একটা স্টুডেন্ট দিলেন, আমি আপনাকে একটা স্টুডেন্ট দিলাম, আপনি আমাকে $1000 দিলেন, এই তো ফ্রিল্যান্সিং হয়ে গেল। মানে ফ্রিল্যান্সিং বলতে আসলে এটা না। ফ্রিল্যান্সিং জিনিসটা হচ্ছে আপনি কি সেল করছেন।
কে সেল করছেন, এই জিনিসগুলো ভীষণ ইম্পর্টেন্ট হিসাবে কাজ করে। আই থিঙ্ক একটু থামার দরকার, কারণ হচ্ছে মাঝে মাঝে গ্লিচ আসতেছে, কথা বেঁধে যাচ্ছে। এটা কি আমার সাইড থেকে হচ্ছে নাকি দুই সাইড থেকে হচ্ছে? আমি কোনো প্রবলেম পাইনি। দীপঙ্কর সাহেব কি সেম কোনো সমস্যা আমার হচ্ছে? তো হচ্ছে না, কিন্তু আমি শুনতেছি যে চিন্ময়দার একটু গ্লিচ আসতেছে মাঝে হ্যাঁ, মধ্যে। আমি সেটা শুনতে পাচ্ছি। তার মানে আমার নেটওয়ার্কের সমস্যা না এটা। এখন কি ঠিক আছে? চিন্ময়দা একটু কথা বলেন তো। হ্যাঁ, আমি তো ঠিকঠাক শুনতে না পাচ্ছি। না, এখনো গ্লিচ আমি জানি না। আসতেছে। এখনো বেজে আসতেছে দাদা। হ্যালো দেখেন তো। আপনার হ্যালো। অন অফ করতে হবে, মাইক্রোফোন অন অফ করে দেখেন। বেঁধে হ্যালো। আসতেছে, মানে কথা অর্ধেক আসছে অর্ধেক হ্যালো, হ্যালো। আসছে না। রেকর্ডটা কি পজ করা যাবে আকিব ভাই? শিওর। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে চিন্ময়দা, যে ভালো মেন্টরের আসলে সুবিধাটা কি? আমরা যে ভালো একজন মেন্টর চয়েস করব, এটার আসলে সুবিধাটা আমাদের কি? আচ্ছা, প্রথমত ব্যাপার হচ্ছে যে ভালো মেন্টরের সুবিধার শেষ নাই। প্রথম যে সুবিধাটা থাকে যে মেন্টর নিজে যে স্কিলগুলো ডেভেলপ করেছে এবং তাকে বিভিন্ন সময় যে প্রতিবন্ধকতার শিকারগুলো হতে হয়েছে, আপনি যদি সেই মেন্টরের কাছে যান, তার মানে আপনার ওই জিনিসগুলো রিস্ক থাকলো না। প্রথম সুবিধা যেটা, যে এই যে ইউটিউব থেকে কিংবা ফ্রি রিসোর্স থেকে শেখার ক্ষেত্রে কিছু কিছু প্রতিবন্ধক থাকে, যেটা আমরা বললাম যে আপনি 7 দিনের জিনিস আপনাকে শিখতে 3 মাস লেগে যেতে পারে। দেখেন, ভালো মেন্টর হলে সে প্রথম জিনিস আপনাকে এই জিনিসগুলো বুঝবে যে আপনি বিগিনার হিসেবে আপনার কোন জিনিসগুলো দরকার, এবং সে সেইভাবে আপনাকে ট্রেনিংটা করবে, প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে, উনার লাইফের এই জার্নিতে, উনার ফ্রিল্যান্সিং এর জার্নিতে উনি যা যা প্রতিবন্ধকতার শিকার হয়েছে, এই প্রতিবন্ধকতার শিকারটা আপনার হওয়া লাগবে না। এবং তৃতীয় যেটা থাকে সেটা হচ্ছে যে একজন ভালো মেন্টর আপনাকে আসলে ওই যে আমি বললাম যে মনে প্রাণে ডিজাইনার তৈরি করে দেওয়া, এই জিনিসটাতে ভূমিকা রাখে, যে আপনি ডিজাইনকে ভালোবাসতে শুরু করেন, আপনার কনফিডেন্সটা বাড়তে থাকে। ফোর্থ স্কিল যেটা, সেটা হচ্ছে সেলসের স্কিল। যদি আপনি ভালো একজন ফ্রিল্যান্সার মেন্টর পান, যে কিনা নিজে ভালো মানে ফ্রিল্যান্সার হিসেবে সফল, তাহলে সে আপনাকে মার্কেট প্লেসের যাবতীয় খুঁটিনাটি জিনিসগুলো বুঝাতে পারে। যেমন আমি যদি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমি জানি না টাইমটা কতটুকু এসছে। আমার লাস্ট একটা ক্লায়েন্ট মিটিং এর সময়, ক্লায়েন্টের বাড়ি হচ্ছে হল্যান্ডে এবং ক্লায়েন্ট ওই সময় ছিলেন স্পেনে। আমি কি করেছি, সাথে সাথে যেহেতু আমি ফুটবল খেলা পছন্দ করতাম, আমি জানি হল্যান্ড এবং স্পেনে দুটো ভালো ফুটবল টিম আছে। আমি কি করলাম, ওইটা করতে করতে মানে আলটিমেটলি আমি ঢুকে গেলাম ফুটবল খেলার গল্পে। আরে বাহ, হল্যান্ডে তো খুব দারুণ একটা ফুটবল টিম আছে, ইভেন স্পেনেও আছে। এইটা করতে করতে আমি যেটা করলাম, আসলে উনার টাইমটা বাড়ালাম। যে আমি মানে 10-15 মিনিটের মিটিং আমি 45 মিনিট নিয়ে চলে গেলাম। আমার ভেতরে যেটা ফাংশন করেছিল, উনি একজন কোম্পানি ওনার এত সময় নাই যে উনি আমার সাথে 45 মিনিট মিটিং করার পরে একটা জিনিস পুরোপুরি বুঝানোর পরে আবার একজনকে মানে সাথে মিটিং করবে, যাকে আবার 45 মিনিট শুরু থেকে বোঝাবে। যার ফলে যেটা হবে, এই কারণে মিটিং শেষে আমি যখন বাজেট নিয়ে আলাপ করব, তখন আমি যে বাজেটটা করব সেটাতে ওনার যদি একটু আপত্তিও থাকে, তা উনি ওইটা নেগোসিয়েশন করতে পারবে। ওইটাকে উনি মানে এড়িয়ে যেতে পারে, যেন আমাকে আর পরের 45 মিনিট আরেকজনকে না বুঝাতে হয়। সে আদৌ বুঝবে কিনা সে জানে না, বা তাকে দিয়ে তার কাজ হবে কিনা সে জানে না। এই যে টিপসটা আমি ফলো করলাম, বা এই যে ট্রিক্সটা আমি ফলো করলাম, এই জিনিস না, যে ওই যে বলছিলাম যে যে কখনো ফ্রিল্যান্সিং করে সে জানবে না। এবার যদি একজন ভালো মেন্টরের কাছে আপনি যেতে পারেন, দেখেন, মার্কেট প্লেস ইজ এ ভেরি চ্যালেঞ্জিং স্টেপ। আমি জাস্ট একটু শেয়ার করি, ছোট মানে শুরু থেকে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমি ঢুকেই কি করব, আপওয়ার্ক এবং ফাইবারের ফার্স্ট পেজে যারা আছে ওরা কিভাবে কি মেনটেন করেছে সেইটা আমি করব, সেইটা আমি আমার অ্যাকাউন্টে আপলোড করব। এবার আসলে কি আপনি গেলে, আপনি যখন একজন নিউ ফ্রিল্যান্সার হিসেবে একটা মার্কেট প্লেসে ঢুকছেন, ফার্স্ট পেজের ওরা কি আসলে আপনার কম্পিটিটর? তারা 10 বছর ধরে ফ্রিল্যান্সিং করছে, সে আপনার কম্পিটিটর না। আপনার কম্পিটিটর হচ্ছে 4 নাম্বার বা 5 নাম্বার পেজের যারা আছে, যারা সবে 6 মাস 1 বছর শুরু করেছে, তারা হচ্ছে আপনার কম্পিটিশন। কারণ মার্কেট প্লেস গুলোও কিন্তু এটা মেনটেন করে, যে সে যখন নতুন ফ্রিল্যান্সারের কাছে যাচ্ছে, একজন পুরনো ক্লায়েন্টকে সে নতুন ফ্রিল্যান্স, কারণ এটা যদি হতো তাহলে সার্চ ইঞ্জিনে যারা আসতো ওরাই কাজ পাইতো, ওই প্রথম 2 পেজে যারা আসছে ওরাই কাজ পাচ্ছে, আর পৃথিবীতে কেউ কাজ পাচ্ছে না।
এইটা খুব ইম্পর্টেন্ট। এই যে জিনিসগুলো, এইগুলো আপনি মেন্টর ছাড়া জানতে পারবেন না। একজন ভালো মেন্টর, আপনি এই জিনিস ফ্রি রিসোর্স পাবেন না। কারণ আমরা কাজ করতে করতে আমাদের আসলে মার্কেট প্লেসের অ্যালগোরিদম তো আমরা জানি না, কিন্তু আমরা কাজ করতে করতে আমরা বুঝে গেছি যে এইটা ঠিক এইভাবে ম্যানেজ করে ওরা বিভিন্নবার। মানে আমরা ফেল করি নাই তা না, আমরা ফেল করতে করতে শিখেছি। একজন ভালো মেন্টরের কাছে যদি আপনি যান, সে যে ফেল করতে করতে শিখেছে, আপনাকে আর ফেল করতে করতে শেখা লাগবে না। এটাই হচ্ছে ভালো মেন্টরের সব থেকে বড় আর কি সুবিধা। আচ্ছা, সবার অবগতর জন্য যে জানাচ্ছি যে সেটা হচ্ছে চিন্ময়দা দুই বাংলার জন্যই মানে খুব ভালো একটা পদক্ষেপ নিচ্ছে, সেটা হয়তো অনেকেই জানেন আপনাদের মধ্যে। তো চিন্ময়দার একটা অবশ্যই একটা খুব সুন্দর গ্রাফিক ডিজাইন এবং সাথে ফ্রিল্যান্সিং একটা খুব সুন্দর দারুণ একটা কোর্স আছে। তো আমরা আসলে সবাই অনেকে আছি ভালো ভালো ফ্রিল্যান্সার। একটা সময় তারা ট্রাই করে যে কিছু মানুষকে আমার দ্বারা আমি যেটুকু হেল্প করতে পারি, এরকম টাইপের একটা চিন্তা ভাবনা অনেকের আসে। তো হয়তো বিভিন্ন ইস্যুর কারণে অনেকে শুরু করে না, কিন্তু চিন্ময়দা ভালো কাজের পাশাপাশি তার প্রায় আপওয়ার্কে তার প্রায় 2800 প্লাস ঘন্টার বেশিও সে কাজ করছে এখন পর্যন্ত। তো এই যে একটা লং জার্নি, অনেক বছরের একটা লং জার্নি প্লাস অনেক ক্লায়েন্টের সাথে কাজ করা, তাদের সাথে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, তাদের সাথে খুব সুন্দর করে কনভারসেশন, এই যে বিষয়গুলো আসলে আপনার কোর্সে আসলে এগুলো কি আছে? এবং আপনি আসলে কিভাবে আপনার কোর্সে স্টুডেন্টদের ট্রিট করতেছেন বা ওদেরকে কিভাবে শিখাচ্ছেন বা আপনার সিস্টেমটা কি? বা আপনি কোন ওয়েতে একটা স্টুডেন্টকে প্রপার গাইড করতেছেন? বা লাইক কতদিন পর্যন্ত যদি এই কোর্সের লেন্থটা আছে? হ্যাঁ, মানে শর্টলি যদি বলতে চাই যে আমরা জানি, পার্সোনালি আমিও জানি, দীপঙ্কর সাহেবও জানে যে আপনি ফাইবারে খুব ভালো কাজ করছেন এবং সরি আপওয়ার্কে খুব ভালো কাজ করছেন। আপনি অনেকগুলো প্রজেক্ট করেছেন এবং দীপঙ্কর সাহেব অলরেডি মেনশনও করেছে আপনি কত ঘন্টা কাজ করেছেন। তার বাইরেও আপনি, আমি দেখছিলাম 125টার মতন ভাইয়া, রাইট? 125টার মতন প্রজেক্ট কমপ্লিট করেছেন। 125টা প্রজেক্ট কমপ্লিট করা কিন্তু খুব ডিফিকাল্ট এবং মানে আমাদের কাছে স্বপ্নের মতন। আমি আজ পর্যন্ত আপওয়ার্কে একটা প্রজেক্ট করতে পারিনি, আমার যদি নিজের কথা বলি। দ্যাটস মিন হচ্ছে আপনি অলরেডি অনেকগুলা ক্লায়েন্টকে সার্ভিস দিয়েছেন, অনেকগুলা মানুষের সাথে আলাদা আলাদা, এক একজন ক্লায়েন্ট এক এক রকম থাকে, একজনের সাথে অন্যজনের কখনো মিল থাকে না। সো এই যে এত কিছু অভিজ্ঞতা, এখন আপনি অ্যাকচুয়ালি কোর্স যে কেন চালু করেছেন, একটা প্রথম কথা থাকতে পারে যে আপনি মেন্টরশিপ কেন চালু করছেন। কারণ মানে আপনার, আমি যদি আপওয়ার্কটা দিকে মানে একটু লক্ষ্য করি যে আপনার আপওয়ার্কে ভালো ইনকাম, আপনার টাকার অভাব নেই, আপনি হোয়াই কেন এই কোর্স আবার চালু করছেন, এখানে কেন দরকার কোর্সটা অ্যাকচুয়ালি, আর কেন এই চিন্তা আসলো মাথায়? আচ্ছা, প্রথমে আমার কোর্সের ডিটেলস যদি বলি, আমার কোর্সটা আসলে বেসিক্যালি 6 মাসের হয়। 6 মাস স্কিল ডেভেলপমেন্টের টাইম, এরপরে আমার মেন্টরশিপ থাকে অলমোস্ট মানে যতদিন আমার ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার কোর্সটা এটা হচ্ছে আমার ব্যাচ 4, এবং আপনারা যদি দেখবেন যে আমার মূল আমার ইসের নাম হচ্ছে ড্রপ আউটস পাথ। আমি যে উদ্যোগটা নিয়েছি এটার নামটাই হচ্ছে ড্রপ আউটস পাথ। আমি আসলে ড্রপ আউটসদের নিয়ে কাজ করতে চাই। ড্রপ আউটস মানে আপনি শুধু শিক্ষায় ড্রপ আউটস ব্যাপারটা এমন না কিন্তু। মানে আমি কোনো কারণে পড়াশোনা, আমরা ড্রপ আউটস বলতে একটা বেসিক নলেজ আছে যে আপনি পড়াশোনা করতে করতে ফেল করলেন মানে আপনি ড্রপ আউটস। এই ড্রপ আউটস আপনি যে কোনো জায়গায় হতে পারেন। ধরা যাক যে আপনি ইভেন গার্লফ্রেন্ডের কাছ থেকেও ড্রপ আউট হতে পারি আমরা। ধরা যাক যে আপনি ফ্যামিলি থেকে ড্রপ আউট হতে পারেন। অর্থাৎ আমি যেটা মেনটেন করতে চাইছি যে তার ইচ্ছা ছিল কিন্তু উনি সুযোগ পায়নি, তাদেরকে নিয়েই আমার কাজ করাটা হচ্ছে মেইন উদ্দেশ্য। এইখানে ধরেন আমার কোর্সের যদি একটা এক্সাম্পল আমি দিই, দেখেন আমার কোর্সের একটা অ্যাসাইনমেন্ট আছে যেটাতে আপনাকে আগের স্টুডেন্টকে খুঁজে বের করতে হবে আমাদের গ্রুপ থেকে, কমিউনিটি থেকে, এবং সেখানে তার সাথে মিটিং কল করতে হবে, তাকে ডাকতে হবে, তার সাথে একটা মিটিং অ্যারেঞ্জ করতে হবে। সেইটার একটা ফিডব্যাক আমাদের মানে গ্রুপে আপনাকে অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া হবে। তার মানে এইটা করতে করতে আসলে আপনি কি শিখছেন? আমরা যেটা হয় যে আমরা একটা ক্লায়েন্টের কাছে যখন যাব তখন তার সাথে কথা বলতে হবে, তাকে আমি জানি না, তাকে আমি চিনি না, তাকে আমাকে খুঁজে বের করতে হবে। যে প্র্যাকটিসটা কিন্তু আমার কোর্সের ভেতর দিয়েই এইভাবে তৈরি হয়। মানে স্কিল তো ডেভেলপ আমরা করি, স্কিল ডেভেলপ আমার থেকে ভালো ট্রেনারও থাকতে পারে,
আমি বলতে চাচ্ছি না যে আমি ওয়ার্ল্ডের বেস্ট ট্রেনার বা আমি ওয়ার্ল্ডের বেস্ট ডিজাইনার, কিন্তু আমি জানি আমি যে জিনিসটা, যে ডিজাইনটা প্রডিউস করছি সেটা কিভাবে সেল করতে হয়। এইটা ভীষণ ইম্পর্টেন্ট। আপনি খুব ভালো ডিজাইনার হতে পারেন, কিন্তু আপনি মার্কেট প্লেসে সফল নাও হতে পারেন। এই জন্যে যে ধরেন আমার কোর্সটাকে সাজানোই হয়েছে যে শুধুমাত্র ফ্রিল্যান্সিং কে বেচ করে। আপনি চাকরির জন্য স্কিল ডেভেলপ করতে চাইলে আমি সরি, আমার কোর্স আপনার জন্য না। আপনার যদি মনে হয় যে না, আমি ওই যে তাবিজের কথা বললেন একটু আগে, যে আমি 3 মাস এসে ট্রেনিং করবো, 3 মাস পরে আমার 1 কোটি টাকা ইনকাম হবে মাসে, আমার কোর্স আপনার জন্য না। আমার কোর্স তাদের জন্য যে আপনার ইচ্ছা আছে যে না, আমি লাইফে একটা কিছু করব, কিন্তু সফলতার কোনো শর্টকাট কি হয় না, তাদের জন্যই আমার কোর্স। যে আপনাকে পরিশ্রম অবশ্যই করতে হবে এবং আপনাকে চেষ্টা করতে হবে। আমার কোর্সে আমি আপনাকে গাইড করব। যে ভুলগুলো আমি করেছি, যে ভুলগুলো থেকে আমি শিক্ষা নিয়েছি, সেইগুলো যেন আপনার জন্য না হয়। আমি নিজেও আসলে একজন ড্রপ আউটস। আচ্ছা, এখানে এই আমার একটু জন্যই জানতে আমার ইচ্ছে করছে ড্রপ যে আউটস আপনি কিরকম ড্রপ আউট ছিলেন আসলে? ধরা যাক যে আমার ছোটবেলা থেকে অনেক সম্ভাবনা ছিল। আমার প্রথমে ইচ্ছা ছিল খুব ভালো ক্রিকেটার হওয়ার, কিন্তু আমি পারিনি। তার মানে কি, আমি ইচ্ছা ছিল কিন্তু আমি ওখান থেকে ফেল করেছি বিভিন্ন কারণে। কারণ আমাদের সমাজে একজন ক্রিকেটারের ওই বাস্তবতা নেই। ওই যে প্রথমেই বলছিলাম যে আপনি যদি আপনি যদি শিল্পী হন, তাহলে কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি আসলে কাজটা কি করেন। শিল্প যে একটা স্কিল হতে পারে, একটা সেলেবল স্কুল হতে পারে, এটা কেউ ভাবতে পারে না। ফলে আপনি যদি শুধু ক্রিকেট নিয়ে পড়ে থাকেন, তাহলে আপনি কিছু করতে পারবেন না। এটা আমাদের সোসাইটির একটা কমন ধারণা। কিন্তু এরপরে আমি আস্তে আস্তে বুঝছি যে সচিন টেন্ডুলকার 19 বছর বয়সে বিশ্বকাপ খেলেছে। তার মানে ভেবে দেখেন, আমরা 19 বছর বয়সের পরে এসে একটা স্কিল ডেভেলপের প্ল্যান করছি। সচিন টেন্ডুলকার যখন 19 বছর বয়সে ওয়ার্ল্ড কাপে গিয়েছে, তার মানে তাকে 8 বছর বা 10 বছর বয়স থেকে ওই প্ল্যানে যেতে হয়েছে। তো ঠিক তেমনি আলটিমেটলি আপনাকে একটা গোল সেট করতে হবে। আমার কোর্সে আমি সর্বোচ্চ সাপোর্টটা দিয়ে থাকি যে আপনি কিভাবে স্কিলটা ডেভেলপ করবেন এবং স্কিল সেল করবেন। দেখেন, আমি ফটোশপ কিংবা ইলাস্ট্রেটরে যেটা শেখাই যে সফটওয়্যার কিভাবে ফাংশন করে, আমি কিন্তু এইটা শেখাই না যে আপনি এখান থেকে এই ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দেখেন কোনটা ভালো লাগবে। আমি শেখাই কোন ব্লেন্ডিং মোডের কাজটা কি। এতে করে কি হয়, ধরা যাক যে আমার আমার যে জিনিসটা ভালো লাগে, আমার ক্লায়েন্টে সেটা ভালো নাও লাগতে পারে। ধরা যাক যে ক্লায়েন্ট বলল যে আমার এই ডিজাইনের এইখানে এমন ভাবে ব্লেন্ড করতে হবে যেন কালারটা গ্রিন হয়। এটা কিন্তু আমি বুঝতে পেরেছি যে ক্লায়েন্ট আমার কাছে এটা চাচ্ছে, কিন্তু আমি জানি না কালারটা কিভাবে আমি গ্রিন করব, কারণ কোন ব্লেন্ড মুড কিভাবে কাজ করে সেটা আমি জানি না। আমি শিখে এসেছি কিভাবে, আমি শিখে এসেছি আপনি ব্লেন্ডিং মুডটা চেঞ্জ করে দেখবেন কোনটা ভালো লাগে। ফলে কি হচ্ছে, আমি বুঝতে পারছি যে ক্লায়েন্ট কি চাচ্ছে, কিন্তু আমি কিন্তু ক্লায়েন্টের প্রয়োজনীয় সার্ভিসটা দিতে পারছি না। ইলাস্ট্রেটরের ক্ষেত্রেও বেসিক জিনিস এটাই। আমি বেসিকে আসলে এটাই শেখাই। আমার বেসিকের ক্লাস আসলে বেশি থাকে, কারণ ওই যে বললাম যে আপনি যদি বেসিকটা ঠিকঠাক না থাকে, তাহলে আপনি এটা নিয়ে কন্টিনিউ করতে পারবেন না। দেখেন, স্কিল ডেভেলপ 6 মাস বা 1 বছর বা 10 বছরের কোনো ব্যাপার না। স্কিল ডেভেলপ কেউ 2 মাসেও করতে পারে, আবার কেউ 2 বছরেও করতে পারে না। কারণ কি, কারণ সে কোন প্রসেসে স্কিলটা ডেভেলপ করছে। এইটা গেল আমার স্কিল ডেভেলপমেন্টের সেকশন। মার্কেটিং সেকশন বা সেল করার যে সেকশন, এই সেকশনে আমি যেটা করি সেটা হচ্ছে যে কি টাইপের প্রপোজাল পাঠাতে। দেখবেন যে আপনি ধরা যাক যে একদম কমন কিছু জিনিস আপনি ইউটিউবে ঘুরলে একদম কমন কিছু টিপস ট্রিক্স বলা হয় যে আপওয়ার্কে বা ফাইবারে। আমি কিন্তু ফাইবার ফেল, মানে আমি ফাইবারে প্রথম দিকে কাজ শুরু করেছিলাম, কিন্তু আমি পাস করতে পারিনি। এক কথায় যে খুব বেশি ভালো ফিডব্যাক নেই। কিন্তু এখন আমি জানি যে আমি ফাইবার কেন, আমি বিশ্বের যেখানে যাব সেখানে আমি আমার প্রোডাক্ট সেল করতে পারবো, কারণ আমি ওই সেলের যে ক্যাপাসিটি সেইটা গেইন করেছি। ফাইবারে আমার যে ভুল ছিল সেটা আমি এখন বুঝি যে আমি কোন ভুলের কারণে ফাইবারে ফাংশন করতে পারিনি। আমি এখন যে কোনো নতুন কাউকে আপওয়ার্কে ঢুকায় তার অ্যাকাউন্ট উইদিন 6 মান্থ টপ রেট বানিয়ে দিতে পারি। এইটুকু কনফিডেন্স আমার আছে। কেন আছে? কারণ দেখেন, আমার ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট সরকারি ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে ফ্রিল্যান্সিং করছে, সে এখন আপওয়ার্কে টপ রেটেড প্লাস। মানে যে জিনিস অর্জন করতে আমার 5 বছর সময় লেগেছে, আমার স্টুডেন্ট আমার কাছ থেকে শিখে সেই জিনিস 1 বছরে গেইন করলো। কেন গেইন করতে পারলো? ওই যে বললাম যে একজন মেন্টরের সুবিধা হচ্ছে এটা।
যে উনি যে ভুলগুলো করেছে, আমি যে ভুলগুলো থেকে ট্রেনিং নিয়েছি, সেই ভুলগুলো আমি ওনাদেরকে করার সুযোগ দেইনি। ফলে উনি দেখেছে যে উনার আপওয়ার্কে টপ রেটেড প্লাস হতে গেলে পার ইয়ার $10,000 আর্নিং থাকতে হয়, মানে পার মান্থ $1,000 কাছাকাছি, অর্থাৎ বাংলাদেশি টাকা হিসাব করলেও $1,00,000 প্লাস। তো এই যে জিনিসটা উনি 1 বছরে গেইন করলো, এই জিনিসটা গেইন করতে আমার কিন্তু 5 বছর লেগেছিল। এবং আমার হিসাব আসলে এইটাই যে আমি যে ভুলগুলো করেছি আমি ওইখান থেকে আমি এখন ওই যে মানে আমি এখন যেখানে যাব আমি জানি সেইখানে আমি মার্কেট প্লেসের, কারণ এই মেকানিজমটা তো আমি ধরে ফেলেছি। আপনি যদি এই জিনিসটা বুঝতে পারেন যে আমি কিভাবে মার্কেট প্লেসে নিজেকে প্লেস করব, তাহলে আপনার ডিজাইন আপনি যাই করেন সেটাই সাকসেস হবে। ক্লায়েন্টকে আপনার ডিজাইন পছন্দ করাতে হবে। ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী যদি আপনি যেতে চান, তাহলে আপনি খুব বেশি দূর আগাতে পারবেন না। যেমন আমরা যেটা বলছিলাম যে আপওয়ার্কে যদি আমরা টিপস মানে প্রপোজাল দেখি, যে প্রচুর ভিডিও আছে আমরা ইউটিউবে দেখব যেখানে বলা হচ্ছে যে সব একই জিনিস, আপনি এত % জব সাকসেস স্কোর না থাকলে সেইখানে অ্যাপ্লাই করবেন, জব হায়ার রেট না থাকলে অ্যাপ্লাই করবেন না, অ্যাপ্লাই করার সময় এভাবে করবেন। আচ্ছা, আপনি আমাকে বলেন তো যে আপনি যখন আপনি একটা প্রতিষ্ঠানের মালিক, আপনি যাচ্ছেন একটা ইন্টারভিউ দিতে, আমি যাচ্ছি আপনার কাছে ইন্টারভিউ দিতে, তাই না? আমি কি রিসার্চ করব এইটা যে আপনি মার্কেটে আপনার অফিসে কতজন স্টাফ আছে, কিংবা আপনি মার্কেটে কত টাকার প্রোডাক্ট সেল করছেন, এইটা কি আমার ফ্যাক্ট? ভাই এখানে এটা এখানে দেখে কি আমার আপনি আমায় চাকরি দিবেন? আমার নিজের একটা জানার বিষয় আছে। এই জিনিসটা হচ্ছে আমি ক্ষেত্রে করছি। যেটা বললাম যে আমি Upwork এ কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ পাইনি। কারণ আমার হচ্ছে আমি দেখছিলাম একটা ভিডিওতে যে কথাটা আপনি বললেন যে দেখতে হবে যে হায়ার রেট কত বাড়ছে। এবং যার হায়ার রেট বেশি আমি তার কাছে এপ্লাই করব। তার জবে এপ্লাই আমি করব। সেটাই বলছি যে ধরেন আপনি একটা ইন্টারভিউতে যাচ্ছেন, ঠিক আছে? হায়ার রেট মানে কি? সে কতগুলো স্টাফের সাথে কাজ করেছে। আপনি একটা একদম মানে আপনার দরকার নেই আপনি ওয়ার্ল্ড এর মার্কেট প্লেস বাদ দেন। আপনি লোকালি একটা ইন্টারভিউতে যাচ্ছেন। আপনার কি আসলে এটা দেখার দরকার আছে তার অফিসে কতজন স্টাফ আছে? এটা দেখে কি উনি আপনাকে চাকরি দিবে? নাকি আপনি ওখানে ইন্টারভিউ দিতে যাবেন? আমরা Upwork টা নিয়ে আরেকটু ডিটেইলস জানবো। Upwork নিয়ে আমারও অনেক জানার ইচ্ছা আছে, অনেক কিছু। বাট এই যে ১ম এ আরেকটা জিনিস বলছিলাম যে আপনি ভালো কাজ করছেন। আপনার টাকার অভাব নেই। হোয়াই আপনি মেন্টরশিপটা চুজ করলেন? আচ্ছা, কেন আপনার মনে হলো যে এইটার শেখানো দরকার? এইটার যে ব্যাপারটা থাকে, ধরেন যে প্রত্যেক মানুষই তো চায় তার ইনকাম স্কিল বাড়াতে, ইনকামের ইনকাম জেনারেট করতে। আমরা প্রত্যেকেই চাই, এমন না যে আমরা কেউ চাই না। আর দ্বিতীয় যে ব্যাপার থাকে যে আপনি ধরা যাক আমি যদি লোকাল মার্কেট চিন্তা করি, যে লোকটা মদের বিজনেস করছে বা ড্রাগস এর বিজনেস করছে সেও বিজনেসম্যান, আবার যে লোকটা একটা ফার্মেসির দোকান দিয়েছে সেও বিজনেসম্যান। দুটোর কনসেপ্ট কিন্তু আলাদা, একটা মানুষের জীবন বাঁচায় আর একটা মানুষকে ধ্বংস করে দেয়। এবার ধরা যাক যে আমি প্রথমে একটা স্কিল ডেভেলপ করেছি এত পরিশ্রম করে, প্রথম কথা। তারপরে আমি গত 5 বছর ধরে এই সেকশনে আছি যেখান থেকে আমার প্রচুর স্কিল ডেভেলপ হয়েছে। মার্কেটিং হোক, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট হোক, প্রপোজাল হোক, এনি হাউ, ইভেন মানে সফটওয়্যার স্কিলও ডেভেলপ হয়েছে। প্রতিনিয়ত কাজ করতে করতে আমার স্কিল ডেভেলপ হয়েছে। তো এই স্কিলটাকে দিয়ে আমি যদি আমার এক্সট্রা একটা ইনকাম সোর্স করি, তাহলে তো এটা নিয়ে কারোর কোনো প্রবলেম থাকার কথা না। দ্বিতীয় যেটা থাকে সেটা হচ্ছে যে এই কোর্সের মাধ্যমে না আমাকে নিজেকেও প্রতিনিয়ত আপডেট হতে হচ্ছে, আমাকেও প্রতিনিয়ত আরো বেশি কিছু শিখতে হচ্ছে। এইটা আমার একটা বড় জিনিস ছিল। আর থার্ড স্টেপ হচ্ছে আমি চাই মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে। আপনি ধরেন যে আমার স্টুডেন্ট যে খুব বেশি হয় তা কিন্তু না, কিন্তু আমার সাকসেস রেট অলমোস্ট 90%। মানে আমার কাছে যতগুলো স্টুডেন্ট আসছে তার 90% স্টুডেন্ট মার্কেট প্লেসে সফল হচ্ছে। আমি যে মানে ফলে এইটা যে আমার আসলে ওই বিজনেস স্কিল, তাহলে আমি মার্কেটিং বেশি করতাম, যে না আসেন খালি মার্কেটিং করি, আমার কোর্সে ভর্তি হন, হ্যান হন তেন হন, এমন কিছুই না। মূল যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে আমি চাচ্ছি যে আমার স্কিলটা সেল করে একটা বিজনেস, একটা আর্নিং সোর্স বাড়াতে, সাথে সাথে আরো প্রচুর মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে, যাতে ওই যে ড্রপ আউটস হিসাবে আমার যে সংকট ছিল করোনার মধ্যে, আমি যে সংকটে পড়ে ডিজাইনে ঢুকেছিলাম, সেই সংকটে অন্য কাউকে না পড়তে হয়, বা অ্যাটলিস্ট যারা আমাকে ভরসা করছে তাদেরকে যেন না পড়তে হয়।
আমি সবার দায়িত্ব আসলে নিতে পারবো না। আমার ব্যাচ 4 এর ক্লাস শুরু হবে এই মাসেই। তো ধরেন আমি অলরেডি আমি ভাবা শুরু করেছি যে এত স্টুডেন্টকে আমি কভার করতে পারবো? আমি কি সবাইকে সার্ভিস দিতে পারবো? কারণ আমার টার্গেট কিন্তু কোয়ান্টিটি না। আমার টার্গেট কোয়ালিটি। থার্ড আরেকটা ওয়ে হচ্ছে আমার এত বেশি কাজের প্রেশার থাকে, আমার টিম বিল্ড করছি। আমি অলরেডি আমার সাথে 2-3 জন ডিজাইনার এবং একজন ডেভেলপার কাজ করছে। তো ওদেরকে আমি যে ধরা যাক যে আমার কাজের জন্য আমি একজন মানুষকে হায়ার করব। আমি কাকে হায়ার করব? আমি তার সম্পর্কে কিচ্ছু জানি না, চিনি না, সে কেমন ডিজাইন করে জানি না। এইটা দিয়ে তো আমি তাকে হায়ার করব না। ফলে আমি চেষ্টা করছি যে এর মধ্য দিয়ে আমার টিমটাও যেন বিল্ড হয়। মানে আমার টিমে যারা আছে এরা অলমোস্ট মান্থলি ৫০,০০০ টাকা ইনকাম করছে। শুধু আমার টিম মেম্বাররা। এবার একটা প্রবলেম কি হয় যে টিমে আসার পরে এরা তো আবার ফ্রিল্যান্সিং এও সফল। তখন তাদের এই ৫০,০০০ টাকা থেকে আরো বেশি ইনকামের লোভ থেকে চলে যায়। এই একটা বড় ওয়ে, যে কারণে হচ্ছে আমাকে কোর্সটা চালু করতে হচ্ছে বা আমাকে সবসময় সবথেকে বড় কথা কি ধরেন যে আপনি যখন আর্নিং করছেন আপনার জন্য ধরেন আমি যখন জবটা ছাড়লাম, আমার মনে আছে আমি যখন জবটা ছেড়ে ফ্রিল্যান্সিং এ ফুল টাইম হওয়ার প্ল্যান করলাম। আমার প্ল্যান ছিল যে অফিস আমাকে খুব শিগগিরই টাকাটা দিয়ে দেবে এবং আমি হচ্ছে একটা নতুন কম্পিউটার কিনবো। ১ সপ্তাহ ঘুরবো ফিরবো, ১ সপ্তাহের ভেতর টাকাটা পেয়ে যাবো। কম্পিউটার কিনে আমি আবার ফ্রিল্যান্সিংটা শুরু করব। হঠাৎ করে না আমি দেখলাম যে অফিস আমাকে বলল যে মোটামুটি ৩ মাসের আগে আমি পেমেন্ট পাবো না। তখন তো আমি কি করব? এই একটা চিন্তা। এবার দেখলাম যে আমার এক বোন আমাকে বলল, "দাদা তুমি আমার হচ্ছে কম্পিউটারটা নিয়ে যাও। আমার এটা কাজে লাগছে না।" একজন বলল, "আমার টেবিলটা নিয়ে যাও।" এই যে জিনিসটা তারা করল না এটা শুধুমাত্র ভালোবাসার কারণে। এবং এই ভালোবাসাটা অর্জন করতে হয় কাজের মাধ্যমে। আপনাকে যদি মানুষ ভালোবাসে, আমাকে যদি মানুষ ভালোবাসে, তারা যদি কেউ একজন যদি আমার কাছ থেকে আর্নিং সাপোর্টটা পায়, তাহলে সে আমাকে নিশ্চয়ই ভালোবাসবে। আর যদি আমার কাছে এই ভালোবাসাটা থাকে, আমি পৃথিবীর কোথাও থামবো না, কোথাও আটকাবো না। এইটা আমার ওই যে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স বলছে। এই কারণেই ওই যে মানে অনেক এটা আসলেই যে আপনি এত টাকা আর্নিং করছেন, এত কিছু করছেন, তাইলে আপনি কোর্স কেন সেল করলেন? বা কোর্স কেন চালু করলেন? এই যে কয়েকটা ব্যাপার আমি আসলে মানুষকে শেখাতে ভালোবাসি। আমি চাই আমার স্কিলটা ডেভেলপ হোক। আমার একটা বিকল্প আর্নিং সোর্স হোক। এটাও আমার আর্নিং সোর্স ইম্পোর্টেন্ট না এটা কোনোভাবেই বলছি না। আর্নিং সবারই ইম্পোর্টেন্ট এবং সবাই চায় তার আর্নিং স্কিলটাকে এক্সপান্ড করতে, আর্নিংটাকে এক্সপান্ড করতে। আমি এক্সপান্ড করছি, এটা আমার বিজনেস। পাশাপাশি আমি এমন একটা বিজনেস করছি যেটাতে মানুষের সাপোর্ট হয়। আমার সাথে বাংলাদেশ এবং ইন্ডিয়া ২ বাংলার স্টুডেন্টরাই আছে। এইটার জন্যই আমরা ১ম এ বলেছিলাম। কারণ আমরা এই ব্যাপারটা জানি যে আপনি ২ বাংলার লোকের জন্যই কাজ করছেন এবং ২ বাংলার আমি যতটুকু দেখেছি ভাই আপনার প্রোফাইল বা আপনার আদার যে কোর্স বা এই জাতীয় জিনিসগুলো আমার ইন্টারেস্টিং লেগেছে জিনিসটা এবং আমার মনে হয় না যে এভাবে করছে, অনেকেই করছে। আমি বলব না যে করছে না। অনেকে আছে এভাবে করতেছে। ইভেন এখানে দীপঙ্কর সাহেব আছে, দীপঙ্কর সাহেবও করছে এবং আমি যদি পার্সোনালি দীপঙ্কর সাহেবের ব্যাপারে আরো বেশি জানি ইঙ্গিত। তো ওর বা কোর্স গুলার যারা করেছে তারা খুব ভালো করছে এখনো। এক্সাক্টলি। তো হ্যাঁ, রিয়েলি এবং আমি আমি এটাও জানি যে আপনি দীপঙ্কর সাহেবের কোর্সে ছিলেন। হ্যাঁ, হ্যাঁ, আমি সেখানেও নিজে উনার কোর্সে ছিলাম। কারণ ওই যে হ্যাঁ, বললাম যে আমার কোর্সের একটা উদ্দেশ্য থাকে। দেখেন আমি শুধু দীপঙ্কর হালদারের কোর্স করেছি এমনটা না। আমি শুধুমাত্র মার্কেট প্লেসের উপরে কোর্স করেছি আ ইন্টারন্যাশনাল কোর্স ৩ টা। যার প্রায় মানে আমাদের লোকাল কারেন্সিতে যার কোর্স ফি প্রায় ৳১,০০,০০০ এবং সেই কোর্স ফিটা মানে ধরেন তারা যে আমাকে অনেক বেশি কিছু দিচ্ছে তা না। জাস্ট ভিডিও প্রি রেকর্ডিং কোর্স। ব্যাপার হচ্ছে যে আহ দীপঙ্করের কোর্স মানে উনার কোর্স হচ্ছে অ্যাডভান্স কোর্স। যে আপনি মানে আমার কাছে মনে হয়েছে যে স্কিল আছে, একটা এক্সট্রা স্কিল উনি ডেভেলপ করাচ্ছেন। কারণ উনি কিন্তু বাংলাদেশের অলমোস্ট টপ রেটেড পোস্টার ডিজাইনারদের মধ্যে একজন। আমি উনার কোর্সে জয়েন হয়েছিলাম। আমার একটা উদ্দেশ্য ছিল যে কিছু না কিছু আমি এখান থেকে নতুন শিখতে পারবো। এই শেখাটা আমার স্টুডেন্টদেরকেও আমি কাজে লাগাতে পারবো।
এই যে ব্যাপার, এই কারণে আমি এখনো ফ্রি রিসোর্স থেকে প্রত্যেকদিন শিখি। আমার কাছে প্রচুর বই আছে, ইভেন মার্কেটিং সেলসের উপরে প্রচুর বই আমি পড়ি, যেটা আমার বিভিন্নভাবে কাজে লাগে। এবং এই কাজটা যে শুধু আমার লাগে তা না, আমার স্টুডেন্টদেরও কাজে লাগে। একদম শর্টলি যদি আমি আপনার কোর্স সম্পর্কে জানতে চাই, ধরুন যে আমি কিছুই জানি না, আমি জানি না আপনার কোর্স ফি, আমি জানি না যে আপনি কোর্সে কি শিখাচ্ছেন, একদম পয়েন্ট বাই পয়েন্ট যদি বলি যে বুলেট পয়েন্ট আকারে আমারে বোঝান যে শর্ট ওকে, আমার কোর্স কোর্সে আমি হচ্ছে কি হচ্ছে। আমার কোর্সের নাম হচ্ছে বেসিক গ্রাফিক ডিজাইন, বেসিক টু অ্যাডভান্স উইথ ফ্রিল্যান্সিং। এটা 6 মাসের কোর্স। এটা অনলাইনে ক্লাস হয়, বাংলাদেশ টাইম রাত্রি 9:30 থেকেই শুরু হয়। সপ্তাহে 3 দিন ক্লাস হয়। আমরা যেটা শেখাই সেটা হচ্ছে বেসিক থেকে, বেসিকের টুলস এর কাজ তো শেখাই, এর পাশাপাশি আমরা পোর্টফোলিও কিভাবে বিল্ড আপ করবো, আমাদের প্রোফাইল কিভাবে এসইও করে ক্রিয়েট করতে হবে, কি টাইপের প্রোফাইল করলে আমি মার্কেট প্লেসের কম্পিটিশনে টিকতে পারবো, এই জিনিসগুলো। এবং এর পাশাপাশি ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, আপনার সেল ক্যাপাসিটি, প্রপোজাল কিভাবে পাঠাতে হবে, কিভাবে প্রপোজাল পাঠালে ক্লায়েন্ট ওটাকে গ্রাফ করতে পারে। এবং আর হচ্ছে সফট স্কিলের কথা তো বললামই, যে এটা যে আমরা শুধু হচ্ছে থিওরিটিক্যাল আলাপ করছি এমনটা না, এটা আমরা প্র্যাকটিসিং এর ভেতরে রাখছি। যে আমি নিজে একটা প্রজেক্ট দিচ্ছি আমার স্টুডেন্টকে, তারা ওই প্রজেক্টটা অ্যাপ্রুভ করছে, মানে প্রজেক্টের ওয়ার্কটা জমা করছে। বা ধরা যাক এই যে একটু আগে বললাম যে আমি এমন একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি যা তাদের ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করছে, কিভাবে ক্লায়েন্টকে হান্টিং করতে হবে সেইটা বিল্ড আপ করছে। এই যাবতীয় জিনিসগুলোই আমি শেখাই। এই তো। আর এর বাইরে বুলেট পয়েন্ট বলতে ধরেন ক্লাসের তো বুলেট পয়েন্ট চাইলে বলাই যায়, আমরা ডিজাইন প্রিন্সিপাল শেখাই, বেসিক শেখাই, টুলস এর কাজ শেখাই, এগুলো আসলে সবাই বলে, কিন্তু ধরেন আমার শেখানোর স্টাইলটাই একটু আলাদা। রাইট। কেননা আমার ক্লাসে আসতে হলে একটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে, সেটা হচ্ছে যে আমি সবাইকে এইটা এনশিওর করি যে আপনার প্র্যাকটিস ওয়ার্ক জমা দিতে হবে। কারণ প্র্যাকটিস ওয়ার্কটা যদি জমা না দেই তাহলে আমি ঠিক বুঝি না যে আমাকে পরের ক্লাসটার ডিজাইনটা কিভাবে করতে হবে। ধরা যাক আমি গত ক্লাসে একটা জিনিস শেখালাম, শেখানোর পরে ওরা প্র্যাকটিস ওয়ার্কটা জমা করলো, করার পরে আমি বুঝতে পারলাম যে ওদের ওই জায়গাতে একটু ঘাটতি ছিল, এবং পরের ক্লাসটা যখন আমি নেব তখন এমন ভাবে নেব সেটা যেন ওরা ওইখান থেকে ওইটাও মানে ধরতে পারে। এইভাবে আমরা প্ল্যান করি। এই তো। আর আপওয়ার্ক নিয়ে যেহেতু আমার একটা মানে দারুণ জার্নি আছে, এই কারণেই হচ্ছে আমি আসলে ডিজাইনার, মানে আমার বেশিরভাগ ফ্রিল্যান্সাররাই মানে স্টুডেন্টরাই কাজ করছে আপওয়ার্কে। ফাইবারে যে কাজ করছে না তা না, কিন্তু ফাইবারে হচ্ছে ওই কম টাকার কাজ, তো এই জন্য আর কেউ করতে চায় না খুব বেশি। আপওয়ার্ক আসলে আপওয়ার্ক নিয়ে আমাদের অনেক অনেক জানার আছে, আমার জানার আছে। আচ্ছা, আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে এতক্ষণ চিন্ময়দা যে বিষয়গুলো বললো সেটা হচ্ছে আসলে এটা থেকে আমরা আগেও তার সাথে তো আমাদের অনেকবার কথা হয়েছে। তো সব মিলে আমাদের মনে হয় কি যে ইনকাম সোর্স করে দেওয়ার মতো মানে ভালো কাজ পৃথিবীতে খুব কম আছে। একটা মানুষের ইনকাম সোর্স যদি করে দেওয়া যায়, এরকম ভালো কাজ মানে খুবই কম, সংখ্যায় খুবই কম আছে যেটা আসলে খুব বেশি ভালো কাজ। একটা মানুষকে ইনকাম সোর্স করে দেওয়া যদি সম্ভব হয়, সেটার ফলে হয় কি আ ওই আ ওই যে লোকটা আছে উনি নিজে স্টেবল হইতে পারে, উনার ফ্যামিলি স্টেবল হয়। প্লাস হচ্ছে যদি ভালো কিছু করতে পারে, এমনকি উনার একটা কেরিয়ার বা উনার ফিউচারটাও অনেক সুন্দর হয়। আর দ্বিতীয় হচ্ছে যে চিন্ময়দার কথা আমরা যেটা বুঝলাম, আমি শর্টলি বলি সংক্ষেপে। সেটা হচ্ছে যে নিজের স্টুডেন্ট হলে হয় কি নিজের টিমে কাজ করানোটা খুব ইজি হয়। কারণ আমরা যেভাবে মূলত আউটপুটটা চাচ্ছি, আমরা যদি বলি স্টুডেন্টকে যে, "তুমি ওইটা করো" বা "আমি এইভাবে চাচ্ছি", ওর কিন্তু বুঝতে এই জিনিসটা ইজিলি হয়। কারণ ও ও আমার কাছ থেকে শিখছে এবং আমার ওয়েতে শিখছে। আমি যেভাবে কাজ করি, আমি তো ওভাবেই ওকে কাজ শিখাবো, তাই না? তো চিন্ময়দার বিষয়টা হচ্ছে যে, সে হয়তো এর আগেও আমি জানি যেটুকু যে অনেক লোককে হায়ার করেছে। কিন্তু হয় কি ওই নিজের স্টুডেন্ট না বা নিজের ওয়েতে করে না বলে ওই জিনিসগুলোকে খুব বেশি অ্যাপ্রুভ করা যায় না। কারণ হচ্ছে সব একটা ক্লায়েন্ট তো জানে যে চিন্ময় গোস্বামী কিভাবে আউটপুট দেয়।
কিভাবে ডিজাইন করে। এখন তার ডিজাইনের সাথে যদি ওই যাকে হায়ার করলো এজেন্সির, তাকে যদি মানে ডিজাইনে যদি ডিফারেন্স থাকে, তখন তো ক্লায়েন্ট অবশ্যই বুঝতে পারে যে এটা আসলে চিন্ময় দা ওইভাবে আউটপুট দিতে পারে না। তো এক্ষেত্রে হয় কি, নিজের স্টুডেন্ট হইলে প্রপার আউটপুটটা পাওয়া যায় এবং এই জিনিসটা খুব ভালোভাবে কাজ করে। মানে কাজটা এই সিমিলার হয় জিনিসগুলোতে আরো অ্যাকচুয়ালি। একটা হ্যাঁ, আরো একটা কঠিন জিনিস আছে নিজের স্টুডেন্টের। ধরেন যে আপনার সামনে 10 জন স্টুডেন্ট আছে, আপনি জানেন এই মানে প্রজেক্টটা, এই স্পেশাল প্রজেক্টটা আপনি কাকে দিলে সে সব থেকে ভালো দিতে পারবে। মানে ধরেন প্রত্যেকে তো প্রত্যেক বিষয়ে এক্সপার্ট হচ্ছে না, আমি জানছি যে ও এই বিষয়টা এক্সপার্ট, ফলে ওকে দিলে ও এই বিষয়টা কাজ করতে পারবে। আচ্ছা, এখানে আমি আরেকটু বলি। সেটা হচ্ছে কি যে আপনি যখন এখানে আপনার টেকনিকটা হয়তো আমরা কিছুটা বুঝতে পেরেছি। সেটা হচ্ছে যে আপনি যে হোমওয়ার্ক দিচ্ছেন, এর মাধ্যমে হচ্ছে কি আপনি আপনার স্টুডেন্ট গুলোকে দেখতেছেন যে কোনটা আসলে আপনার ইন ফিউচারে কাজে লাগানোর মতো হচ্ছে এবং না ওই না, আমি অনুযায়ী এটা চাইলে দেখছি না, ওকে আমি ওভাবে। আসলে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ওর স্কিলটাকে ফ্রিল্যান্সার হিসেবে রেডি করছি। ও ট্রেনিং পর্যায়ে আছে, কিন্তু ওর অ্যাপ্রোচটা, ওর এনভায়রনমেন্টটা আমি এমন দিচ্ছি যে ও একজন ফ্রিল্যান্সার। হ্যাঁ, হ্যাঁ। ইন ফিউচার যদি ও আপনার কাছে ওইভাবে এপ্লাই করে বা আপনি এক্স্যাক্টলি, যদি মনে করেন যোগ্য, সেক্ষেত্রে আপনার কাছেও ইজি একদম হয় যে ওর তো আমি রিসেন্ট কাজ দেখছি যে কিভাবে কি হ্যাঁ করে। হ্যাঁ একদম। মানে হচ্ছে তো ভাইয়া শুরুতেই এইভাবে হয় কি অনেকটা ইজি হয়ে যায় আসলে জিনিসটা। ভাইয়া এবং শুরুতেই হচ্ছে আমি কমিউনিকেশন শেখানো শুরু একটা করছে। তার হ্যাঁ যেহেতু আমরা একদম পডকাস্ট মানে একটা করতেছি। কমিউনিকেশনটা আসলে না শেখানোর কিছু না, এটা আপনাকে প্র্যাকটিসিং এর মধ্যে যেতে হয়। ধরেন আপনি আচ্ছা, একজনের সাথে যে কথা বলবেন, তার সাথে দেখা হলে যে হ্যালো বলতে হয় এটা আমরা সবাই জানি, কিংবা সে একটা ভালো কিছু বললে, তাকে ভালো কিছু দিলে তাকে থ্যাংক ইউ বলতে হয়, এটা আমরা সবাই জানি। তো মূল যেটা টার্গেট থাকে সেটা প্র্যাকটিস করা। আচ্ছা, যেহেতু আমরা চিন্ময়দাকে নিয়ে আমরা পডকাস্ট করেছি। তো এরা আগে আসলে আমাদের অবশ্যই এই বিষয়ে একটু রিসার্চ করেছি। তো তার স্টুডেন্ট থেকে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে কি যে ওয়ান টু ওয়ান যে শেখার একটা বিষয়, এটা চিন্ময়দার কোর্সে আছে। এবং যেমন পরিচিত ছাত্রের কাছে ছাত্রকে যেমন একটা স্টুডেন্ট নাম ধরে ডাকতে পারে বা টেক কেয়ার করে যে আ আ অমুক তুই আজকে কেন হোমওয়ার্ক করলি না? বা তুমি কেন লেট? বা তুমি কেন অ্যাক্টিভ না? তোমার কেন আ অন আ কাজ এগোচ্ছে না? এই যে বিষয়গুলো আ আমি যেটুকু জানতে পেরেছি যে চিন্ময়দার কোর্সে এই বিষয়টা খুব বেশি। সে খুব মানে পার্সোনাল ভাবে খুব বেশি টেক কেয়ার করে একেকটা স্টুডেন্টকে। তো ঠিক আছে। আমরা এখন আসলে নেক্সট প্রশ্নে চলে যাই। সেটা হচ্ছে যে আমাদের আপনার যেহেতু একটা হিউজ আকারের Upwork এর একটা এক্সপেরিয়েন্স আছে। আপনি প্রায় ১২৫ টারও বেশি প্রজেক্ট কমপ্লিট করেছেন। প্রায় ২৮০০ ঘন্টা প্লাস। এটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট আ ওয়ার্কিং আওয়ারের। তো এই যে গল্পটা, এইটা আমাদের একটু শেয়ার করবেন এবং Upwork এর যে টিপস ট্রিকস যেটুকু শেয়ার করা যায়, অবশ্যই একটা পডকাস্টে সবকিছু আসলে শেখানো বা বলা যায় না। এটা আসলে অবশ্যই হয়তো পার্সোনাল ভাবে শিখতে হয় বা কোর্সে এনরোল করতে হয়। এরকম একটা বিষয় থাকে। তারপরেও যেটুকু আমাদের শর্টলি সময়ের মধ্যে বলা যায়, ওইটুকু আমাদের একটু শেয়ার করার জন্য অনুরোধ রইলো আসলে। মানে ভাইয়া আচ্ছা, পার্সোনালি ধরেন যে আমি জানি না। আমি জানতে চাচ্ছি আমি গ্রাফিক ডিজাইন জানি। আমি সবকিছু জানি বা যেটাই হোক। আমি চাচ্ছি আমার স্কিলটাকে আমি Upwork এ সেল করব। একদম নতুন হিসাবে আমি একদম ধাপে, ধাপে কিভাবে আগাবো? ক্লায়েন্ট পর্যন্ত কিভাবে পৌঁছাবো? কাজ রিসিভ কিভাবে করব? কাজ ডেলিভার করব কিভাবে? এবং শর্টলি যদি বলতেন। কারণ অলরেডি আমাদের লং হয়ে গেছে এবং হ্যাঁ হোপফুলি হ্যাঁ এই প্রথমত পার্টটুকু কথা যারা হচ্ছে এটা শুনবে তাদের যেন এই কাজটা করতে পারে। এক্স্যাক্টলি। প্রথমত কথা হচ্ছে যে এটা আসলে শর্ট, ওই যে বলছিলাম যে শর্ট টেকনিক। এগেইন ওকে। তো যেটা হয় সেটা হচ্ছে যে প্রথমত এটা শর্টকাটে বলাটা একটু টাফ। মানে ধরেন এটা তো একটা হিউজ একটা বিষয় যেটা শর্টকাটে বলা খুব টাফ। তারপরে আমি খুব কমন কিছু ভুলের কথা যদি আমরা বলি, যে শুরুতে আমরা যে ভুলগুলো করে থাকি সেইগুলা যদি আমরা ধরতে পারি, আমার কাছে যেটা মনে হয় প্রথম ভুলটা হচ্ছে যে আমরা স্কিলের ইন্টারমিডিয়েট পর্যন্ত না গিয়ে মার্কেট প্লেসে ঢুকি। এটা হচ্ছে আমাদের প্রথম ভুল। কারণ আপনি আপওয়ার্কে গেলেন, ধরেন যে আপওয়ার্কে গেছি এবং আমার সাকসেসফুল হয়ে গেছি, মানে প্রথমে ৩-৪টা প্রজেক্ট পেয়ে গেলাম। আপওয়ার্কে মূল চ্যালেঞ্জই থাকে প্রথম ৩-৪টে প্রজেক্ট পাওয়া। এখন ধরা যাক যে আমি পেলাম কিন্তু আমার ফিডব্যাক ভালো আসলো না, তখন কিন্তু আপনি আর জব পাওয়া বন্ধ হয়ে যাবে। প্রথম গেল। প্রথম জিনিসটা হচ্ছে আমাদের স্কিলটাকে এটলিস্ট ইন্টারমিডিয়েট স্টেজ পর্যন্ত যাওয়ার পরে তারপরে মার্কেট প্লেসে ঢোকা উচিত। এবং মার্কেট প্লেসে কাজ করতে, করতে আমাদের অ্যাডভান্স স্কিল গ্রো করতে হয়।
আর অ্যাডভান্সের শেষ নেই, পারফেক্টের শেষ হয় না। এইটা গেল। সেকেন্ড যে ভুলটা আমরা করি, আমরা প্রোফাইল খোলার সাথে সাথেই আমরা মনে করি যে আমরা একদম শুরুতেই সবকিছু নিয়ে ফেলবো। মানে আমি গিয়েই মনে করি যে প্রথম পেজে আমাকে যেতে হবে, আমাকে হচ্ছে এসইওতে প্রথম পেজে না গেলে মনে হয় আমি কাজ পাবো না। তারপরে এই কারণে আমরা যেটা করা শুরু করি সেটা হচ্ছে গিয়ে আমরা প্রথমে যারা প্রথম পেজে, আপনি কোনো একটা আপনার নিজস্ব নিশ নিয়ে সিলেক্ট করলেন, নিজস্ব নিশকে সার্চ করে দেখলেন, প্রথম পেজে যারা আছে ওদের অ্যাকাউন্টগুলো রিসার্চ করা শুরু করলেন। এখন আচ্ছা একবার ভাবেন তো যে যদি এরকমই হতো যে রিসার্চ মানে ক্লায়েন্ট এসে সার্চ করলে শুধু ওরাই আসবে, তাহলে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ এবং থার্ড পেজের বাইরে আর কেউ দুনিয়ায় কাজ পেত? মানে কোনো ক্লায়েন্ট কি থার্ড পেজে ক্রস করে যেত? ফলে আবার আপওয়ার্ক বা ফাইবার এই মার্কেট প্লেস গুলো আসলে কি চাই? এই মার্কেট প্লেস গুলো চাই যে তার ওখানে নতুন ফ্রিল্যান্সার এবং নতুন ক্লায়েন্ট দুইজনই আসুক এবং এসে তারা কন্টিনিউ করুক। এই ক্ষেত্রে ওদের অ্যালগোরিদম তো আমরা কেউ জানি না, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে একটা কমন জিনিস, এই মার্কেট প্লেস গুলা কি করে যে পুরনো যারা ক্লায়েন্ট আছে এরা যখন সার্চ দেয় তখন নতুন ফ্রিল্যান্সারদেরকে সামনে এনে দেয়, এবং নতুন যারা ক্লায়েন্ট আছে এরা যখন সার্চ দেয় তখন এক্সপেরিয়েন্স ফ্রিল্যান্সার যারা আছে তাদেরকে সামনে এনে দেয়। তাতে সুবিধাটা কি হয়? পুরনো যারা ক্লায়েন্ট আছে ওরা চিন্তা করে যে নতুন ফ্রিল্যান্সার মানে একে আমি যা খুশি তাই করাতে পারবো, ওর কাজটা দরকার, ওকে দেশে নিজের মতো নিজে কাজটা করতে পারে। বা যদি কোনো একটা এদের বাজেটও কম থাকে, যদি কোনো একটা ইস্যু থাকে তাহলে ওকে দিয়ে আমি নতুন ভাবে করিয়ে নিতে পারবো। আবার নতুন যে ফ্রিল্যান্সার তার টার্গেট কি থাকে যে আমি একটা জায়গায় আসলাম, আসার পরে আমি একটা হ্যাসেল ফ্রি সার্ভিস নিয়ে এখান থেকে যাব। এবার ধরেন নতুন একজন ক্লায়েন্ট আসলো, তার সামনে একজন নতুন ফ্রিল্যান্সারকে দিয়ে দিল, এবং সেই ফ্রিল্যান্সার সম্ভবত যেহেতু নতুন সে ভালো সার্ভিস দিতে পারবে না। ভালো সার্ভিস যদি না দিতে পারে, সম্ভবতই নতুন মানে দিতে পারবে না এমন না, ধরলাম যে দিতে পারলো না, তখন কি হলো? আপওয়ার্ক বা মার্কেট প্লেস গুলা ওই নতুন ক্লায়েন্ট এবং নতুন ফ্রিল্যান্সার, ওই ক্লায়েন্ট কিন্তু জীবনে ওই মার্কেট প্লেসে ঢুকবে না। আবার ওই ফ্রিল্যান্সার যখন দেখবে একটা দুইটা জব আমার ঠিকঠাক হচ্ছে না, তখন সেও হারিয়ে যাবে। ফলে আপওয়ার্ক বা ফাইবার বা মার্কেট প্লেস গুলোর মূল বিজনেস কোথায়? ওদের মূল বিজনেস হচ্ছে এইখানে আপনি ক্লায়েন্ট এসে খুশি, ফ্রিল্যান্সার সার্ভিস দিয়ে খুশি, দুজনই টাকা আর্নিং করছে, তার কমিশনটা ওদের ওইখানে যায়, ওইটাই ওদের বিজনেস। ওদের মূল টার্গেট থাকে আমার ক্লায়েন্টকে হ্যাসেল ফ্রি সার্ভিস দেওয়া, ক্লায়েন্টকে ধরে রাখা, যেন সে নতুন ক্লায়েন্ট হলো এমন একটা সার্ভিস আমি দেবো সে যেন পরবর্তীতে আবার ফিরে আসে, তাই তো? মানে আমি বা আমাদের বিজনেস স্ট্র্যাটেজি তো এটাই হতো। ফলে আমরা যেটা করছি, আমরা নতুন হিসেবে যাচ্ছি কোথায়? ধরা যাক যে আমি আপওয়ার্কে ঢুকলাম কিংবা ফাইবারে ঢুকলাম, গিয়ে দেখলাম প্রথম 5-10টা কারা আছে, ওদের অ্যাকাউন্ট রিসার্চ করে ওরা আমার কম্পিটিশন, আমাকে ফার্স্ট পেজে আসতে হবে, আদারওয়াইজ আমি জব পাবো না। এবার ধরেন আমরা যখন এইটা করছি তখন আলটিমেটলি আমার কম্পিটিশন কারা হচ্ছে? একদম ধরেন যে আমি যে বিগিনার হিসেবে যাচ্ছি, আমার প্রোফাইলে কোনো জব নেই, এর আগে কোনো কিছু নাই, আমি কম্পিটিশন করছি একদম আপওয়ার্কের টপ রেটেড প্লাস হিসাবে যারা আছে তাদের সাথে। এবার আপনি ক্লায়েন্ট, আপনি যখন আপনার এসইওতে আপনি পেয়ে গেলেন, ধরলাম যে আপনার প্রোফাইল এমন ভাবে এসইও করা, আপনি সার্চ দিলে ওই যে নতুন ফ্রিল্যান্সার সেও আসলো, যে পুরাতন ফ্রিল্যান্সার সেও আসলো, আপনি কি ওই নতুন ফ্রিল্যান্সারকে আসলেই হায়ার করবেন? আপনি তো টাকা দিয়ে সার্ভিস নিবেন। কিন্তু ধরেন ব্যাপারটা এরকম হলো যে আপনি গিয়ে সার্চ করলেন, আপনার সামনে যারা আসলো সবাই এক লেভেলের। এইখানে কিন্তু আপনি যে হচ্ছে একদম নতুন, তার সিটকে যাওয়ার রিস্ক প্রথমেই থাকলো না, সে কম্পিটিশনে অ্যাটলিস্ট দাঁড়াতে পারলো। আমরা কেউই জানি না ওরা কিভাবে অ্যালগোরিদমটা সেট করে, কিন্তু এটা আমার এক্সপেরিয়েন্স দিয়ে আমি এই জিনিসটা পেয়েছি। ফলে আমাকে যেটা করতে হবে বা শুরুতে আমাকে যেটা টার্গেট করতে হয় যে আমি তাদের সাথে কম্পিটিশন করব যারা লাস্ট 6 মাস ফ্রিল্যান্সিং এ এসছে বা অ্যাকাউন্ট খুলেছে, 3-4টা জব তাদের আছে। এই হচ্ছে একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে সবাই মনে করে, যেটা ভুল, সেটা হচ্ছে এসইও মনে হয় প্রোফাইল এসইও করলেই হয়। আচ্ছা প্রোফাইল এসইও করলেই যদি হয় তাহলে ওই যে আবার একই জায়গায় আমরা ফিরে যাই যে যাদের এসইও ভালো শুধু তারাই কাজ পাবে, আর কেউ কাজ পাবে না। ওই প্রথম 5 পেজ বা 3 পেজ বা 2 পেজ। কিন্তু
আমার কাছে মনে হচ্ছে এসইওর একটা বড় ফ্যাক্ট, আপনি ক্লায়েন্ট কমিউনিকেশনটা কিভাবে করছেন, ক্লায়েন্টের সাথে যখন মেসেজে কথা বলছেন তখন এসইও রিলেটেড কি কি ওয়ার্ড আপনি সেখানে ইউজ করছেন। আপওয়ার্ক বা ফাইবার বা যে কোনো মার্কেট প্লেসের শুরুতে চ্যালেঞ্জ থাকে 4টে জব পাওয়া। এই 4টে কাজ যখন আপনি পেয়ে যাবেন বা 2-3টে কাজ যখন আমরা পেয়ে যাব, তখন আমাদের আর বসে থাকা লাগে না। আমার ক্ষেত্রে লাগেনি। আমি যাদেরকে মানে যারা ফাইবারে সফল হচ্ছে তাদের কাছে শুনে দেখবেন, তারা এইটা বলবে যে প্রথম 4টে প্রজেক্ট আমার আসতে সময় লেগেছে। তার মানে এই 4টে প্রজেক্টে এমন কি হলো, বা প্রথম 3টে প্রজেক্টে, প্রথম 5টা প্রজেক্টে, প্রথম 10টা প্রজেক্টে এমন কি হলো যে পরে ক্লায়েন্ট সার্চ দিলেই তাকে পাচ্ছে। প্রথমত হ্যাঁ, তার একটা ভালো ফিডব্যাক থাকছে। একটা জিনিস, ফিডব্যাক তো আরো ক্লায়েন্ট ফ্রিল্যান্সারের থাকছে না, যে অনেকদিন ধরে ইনঅ্যাক্টিভ, তার অ্যাকাউন্টেও তো ফিডব্যাক আছে। ধরা যাক যে কেউ একজন ফাইবারে অ্যাকাউন্ট খুলেছিল, আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলেছিল, প্রথম 10টা খুব ভালোভাবে কাজ করেছে, তারপরে সামহাউ সে ফ্রিল্যান্সিং বা এই মার্কেট প্লেস থেকে সরে গেছে, তারও তো ভালো ফিডব্যাক আছে, সে কেন অর্ডার পাচ্ছে না? আলটিমেটলি ব্যাপার হচ্ছে যে এইরকম অনেকগুলো হিডেন জিনিস আছে যেটা আমরা কেউ জানি না, কিন্তু আমরা এটা করতে পারি কি, আমরা এটা বিভিন্ন প্রকার রিসার্চের মাধ্যমে একবার একটা ট্রাই করলাম, সেটা ফেল করলো, আর একবার একটা ট্রাই করলাম, সেইটাও ফেল করলো, কিন্তু যখন একটা ট্রাই করার পরে সেটা প্রজেক্টটা সাকসেসফুল হলো, তখন আমরা বুঝতে পারি যে তার মানে এইভাবে ম্যানেজ করে তারা জিনিসটা। ওই যে বললাম সেলসের ট্রিক্স, মার্কেট প্লেস বা ফ্রিল্যান্সিং ইটসেলফ এ মার্কেটিং স্ট্র্যাটেজি। আপনি কিভাবে আপনার স্ট্র্যাটেজিকে সাজাচ্ছেন, আপনি যখন মেসেজে কথা বলছেন তখন আপনাকে ঠিক ওই টাইপের কিওয়ার্ড গুলো ইউজ করতে হবে যে টাইপের কাজ আপনি করেন। ধরা যাক আপনি প্যাকেজিং ডিজাইন নিয়ে কাজ করেন, আপনি জাস্ট একটা প্রশ্ন করলেন, ডু ইউ হ্যাভ ডাইলাইন? তার মানে কিন্তু এই রিলেটেড যার ডাইলাইনের দরকার সে কিন্তু আপনার কিওয়ার্ডটা পাচ্ছে। ডু ইউ নিড 3D মকআপ? এই যে জিনিসগুলো আপনি তার সাথে পার্সোনাল আলাপও করতে পারেন, তার গার্লফ্রেন্ড কেমন আছে, তার ফ্যামিলির লোক কেমন আছে, আমি এসব আলাপও করি। কিন্তু এমন না, আমার টার্গেট থাকে আমি যখন আপওয়ার্ক বা ফাইবারের মেসেজে কথা বলবো, ক্লায়েন্টের সাথে যখন মেসেজে কথা বলবো, এমন কিছু ওয়ার্ড ইউজ করব যেগুলো সার্চ ইঞ্জিনে যায়। আশা করি মানে এই জিনিসগুলো, আর এরপরে বাকিটা একদমই স্ট্র্যাটেজি, আপনার কৌশল, আপনার প্ল্যান। মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলার পরে আপনার অ্যাক্টিভ, অনেকে বলে যে সারাদিন রাত আমাকে অ্যাক্টিভ থাকতে হবে, আমি এটাকে কোনোভাবেই কমন মনে করি না, একদম সিরিয়াসলি বলছি। আমাকে আমি ওই যে যে স্টুডেন্টের কথা বললাম যে তার হঠাৎ করে কাজ বন্ধ হয়ে গেল, মানে সে কাজ পাচ্ছেন, তা আমি তাকে বললাম যে আপনি অ্যাক্টিভ থাকছেন কখন? বলে রাত্রিবেলা। আমি বললাম বাদ দেন, কালকের থেকে দিনের বেলা যখন অফিস করেন, অফিসে ল্যাপটপটা নিয়ে যাবেন, ল্যাপটপে অ্যাক্টিভ থাকবেন। ব্যাপারটা হচ্ছে যে আমার এরকম ক্লায়েন্ট আছে যে আমাকে বলেছে যে আপনি এখন ঘুমান, আপনি যদি এখন ঠিকঠাকভাবে ঘুমাতে পারেন তাহলে আপনি আমাকে একটা ভালো ডিজাইন সার্ভিস কালকে দিতে পারবেন, আপনি দিনের বেলায় কাজ করবেন। মানে এখানে আমার আরেকটা জিনিস জানার আছে ভাইয়া। আমি সরি যে আপনাকে থামানোর জন্য। হ্যাঁ, শিওর, শিওর। এখানে শুধু কনভারসেশনের জন্য তো আমরা জানতাম, এবং এখানে যে বেশ একটা ট্রিক্স আপনি বলে দিলেন যে কনভারসেশনের মধ্যেও অ্যাকচুয়ালি যে কিওয়ার্ড গুলো সার্চে যায় সেগুলো ইউজ করা। কিন্তু আপওয়ার্কের ক্ষেত্রে কি হয় যে জবের অ্যাপ্লাই করার ব্যাপারটা, এবং জব হ্যাঁ। অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনি অ্যাকচুয়ালি যখন ওই ফাইলটা রেডি করেন বা অ্যাপ্লাই করার জন্য যে ডকুমেন্টটা দরকার হয় সেটাকে রেডি করেন, এখানে আপনি কোন এক্সট্রা কোনো কিছু ইউজ করেন কিনা যেটা দেখার পরে ক্লায়েন্ট আপনাকে রিপ্লে করে বা আপনার রেসপন্স করে, একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যখন আপনি একটা জবে অ্যাপ্লাই করছেন, একজন নতুন, আমার কোনো কাজই নেই, আমার কোনো কিছুই নেই, আমি নতুন একদম, আমি কারে অ্যাপ্লাই করলে আমার জব পাওয়ার পার্সেন্টেজ বা জব পাওয়ার অপরচুনিটি বা এই সম্ভাবনাটা বাড়ে? প্রথমত ব্যাপার হচ্ছে যে দেখেন, আপনি নতুন বা আমরা নতুন, আমরা যখন নতুন থাকি তখন আমাদের ফার্স্ট টার্গেটই থাকে যে, বা আপওয়ার্কে যেটা আসলে নতুন হিসাবে জব পাওয়ার ফার্স্ট ক্রাইটেরিয়া থাকে সেটা হচ্ছে জব প্রপোজালের মাধ্যমে। এবার আমাদের ওই যে বললাম যে ইউটিউবে এত বেশি রিসোর্স আছে যে আপনি এইগুলা দেখবেন, জব হায়ার রেট কত আছে, এইভাবে জবের অ্যাপ্লাই করবেন, প্রথমে এই লিখবেন, তারপরে এই লিখবেন, আপনি আপনার পরিচয় দিবেন সেকেন্ড ফেজে এসে। দেখেন, আমার কাছে কথা হচ্ছে যে আপনি যখন একটা জব প্রপোজাল পাঠাচ্ছেন, প্রথম ২ লাইন এইটা আপনারটা যেমন থাকছে, আরো যে ৪০-৪৫ জন বা আরো যে ৫০ জন প্রপোজাল পাঠাচ্ছে তাদেরটাও থাকছে, তাই না? ক্লায়েন্ট কিন্তু সবগুলো খুলে দেখছে না। ক্লায়েন্ট প্রথমত যেটা খুলে দেখে সেটা হচ্ছে যে আমি যেটা করি সবসময় ক্লায়েন্টকে নাম ধরে করতে হবে।
অ্যাড্রেস করতে হবে। নাম ধরে কেন অ্যাড্রেস, আমার আসলে ৩টা প্রপোজালের মানে ওয়ে আছে। মানে আমার একটা নিজস্ব থিওরি বলতে পারেন, আমার নিজস্ব একটা থিওরি আছে যে আমি প্রপোজালের এই ৩টা থিওরিতে প্রপোজালটা আমি পাঠাই। প্রথমত হচ্ছে যে ধরেন আপনি অ্যাড্রেসটা কিভাবে করছেন। দেখেন, রাস্তা দিয়ে আপনি সহ ৫০ জন মানুষ যাচ্ছে, তাই না? এবার এ ওকে ডাকছে, সে তাকে ডাকছে, হঠাৎ করে একজন আপনার নাম ধরে ডাক দিল। আপনার কিন্তু পুরো অ্যাটেনশনটা ওইখানে চলে যাবে। ফলে নামটা একটা বড় ফ্যাক্ট। ক্লায়েন্টের নাম ধরেই অ্যাড্রেস করতে হবে। নাম কিভাবে পাওয়া যায় না যায় সেটার জন্য মানে অ্যাপ্রোচটা এটা আছে, প্রচুর ওয়ে আছে। এটা আপনারা চাইলেই দেখতে পারবেন, YouTube আছে বা ইসে আছে। এগুলা খুব বেশি কঠিন কিছু না যে আমরা কিভাবে নাম পাবো ক্লায়েন্টের। বা নাম পাওয়ার জন্য যদি আমি বলি, তার আগের যেসব ইয়েগুলো আছে, জব ফিডব্যাক গুলো আছে, ওখানে দেখবেন প্রচুর ফ্রিল্যান্সাররা নাম ধরে বলে যে এর সাথে কাজ করে আমি খুব আনন্দ পেয়েছি। জাস্ট নামটা আপনি পেয়ে গেলেন। আচ্ছা, কাকে এপ্লাই করব এটার ক্ষেত্রে ওই যে প্রথমত ব্যাপার, শুরুর দিকে অবশ্যই 90% হায়ার রেট কারণ না থাকলে সেই জবে এপ্লাই করা ঠিক না। কারণ কানেক্ট একটা বড় ফ্যাক্ট এইখানে। কানেক্ট শেষ হয়ে গেলে আমাকে আবার কানেক্ট পারচেজ করতে হয়। ফলে প্রত্যেক আমার মাসে খুবই কম যায় কানেক্ট। আমার কোনো স্টুডেন্ট আজ পর্যন্ত কেউ কানেক্ট ক্যাশ টাকা দিয়ে কিনেনি। কারণ আমি ওদেরকে এইভাবে ট্রেন করি যে প্রথমে যে ফ্রি কানেক্ট দেই ওই কানেক্টেই তারা অর্ডার পাবে। আমার দরকার নাই প্রত্যেকদিন একটা জবে আমি এপ্লাই করব। কিন্তু আমার কাছে কথা হচ্ছে সপ্তাহে একটা জবে এপ্লাই করব, যে এপ্লাই ক্লায়েন্ট আমাকে ডাকতে হবে। এবার ধরেন সেকেন্ড ওয়ে কিছু কিছু হুক থাকে। ধরেন আপনি যখন যাচ্ছেন কোনো একটা, ধরা যাক যে কিছু দরকার নেই, আপনি গেলেন একজনের সাথে, বা একটা সেলস রিপ্রেজেন্টেটিভ যারা কাজ করে খেয়াল করবেন ওরা কিছু কিছু হুক করে। যেমন ধরা যাক যে আমি আমার ক্লায়েন্টকে প্রথমেই যদি তার জবের প্রপোজালটা ঠিক একদম জবের ডেসক্রিপশন যদি খুব ইজিলি বলা যায়, আমি তাকে সেটা নিয়ে অ্যাপ্রিসিয়েট করি একদম প্রথমেই, যে আপনার জবের ডিসক্রিপশনটা খুব ভালো ছিল, আই অ্যাপ্রিসিয়েট। এটাতে তাকে হুক করে। দ্বিতীয়ত হুক করে কি, আপনি চাইলে ধরেন যে আপনি হুক করার কিচ্ছু মানে মূল কথা হচ্ছে কি, ক্লায়েন্ট কিন্তু আপনার ২ লাইন দেখবে। ফার্স্ট টার্গেট থাকে ক্লায়েন্ট যখন আমরা যখন প্রপোজালটা পাঠাই, এরকম ৫০টা প্রপোজাল লিস্টে আছে, আমার নাম থাকলো এবং প্রথম ওই যে পুরো প্রপোজালের ২ লাইন আসলে ওইখানে তারা দেখতে পায়। যেমন নোটিফিকেশন আসলে আমরা কিছু দেখতে পাই, ঠিক ওরকম যে তার ওখানে একটা নোটিফিকেশন আসলে সে ২ লাইন দেখতে পাইলো। এবার ধরেন আমাকে টার্গেট করতে হয় যে এই ২ লাইনেই আমি এমন কিছু বলবো, ক্লায়েন্টের তো কাজ দরকার। ক্লায়েন্টের এটা দরকার নাই যে আমি এত বছর ধরে চাকরি করেছি, আমার এত বছরের কাজের এক্সপেরিয়েন্স, আমি এত প্রজেক্ট কমপ্লিট করেছি, এইসব বলার কোনো দরকার নেই। মানে ইউটিউবে দেখবেন এইসব জিনিস প্রচুর বলে, কিন্তু আমি আসলে ওইখানে কোনো সফলতা পাইনি। সিরিয়াসলি বলছি, আমি আসলে ভিন্ন আঙ্গিকে, মানে আমি একদম রিয়েল ওয়ার্ল্ডে আমি ৩টা পদ্ধতি করেছি। এই পদ্ধতি যখন করেছি তখনও আমার প্ল্যান ছিল যে আমি একজনকে বা ২ জনকে ইন্টারভিউতে যখন ডেকেছি আমার মাথায় কি কাজ করে, এই জিনিসগুলো আমি ম্যানেজ করার ট্রাই করছি। ঠিক কি বললে আমি খুশি হই, তাই না? ধরা যাক যে সবাই বলছে, ধরা যাক যে আপনার অনেকগুলো লিস্ট আছে, সবাই বলছে যে আমি হেলো ডিয়ার, হ্যালো স্যার, হাই স্যার, আমি এতদিন ধরে কাজ করেছি, আপনার কাজের জন্য আমি পারফেক্ট, হ্যান ত্যান অনেক কিছু বললো, ঠিক আছে? এর মাঝখানে একজন বলল, ধরা যাক যে উনার প্রজেক্টটা ছিল একটা প্যাকেজিং নিয়ে। এর মাঝখানে ধরা যাক যে সে দীপঙ্কর হচ্ছে জবটা পোস্ট করেছে, দীপঙ্করে বলে, হ্যালো দীপঙ্কর, তোমার কি এই প্যাকেজিং এর জন্য একটা 3D মকআপও দরকার? তখন না ওর টার্গেট ওর মাথায় হুক করবে, আসলে 3D মকআপটা কি জিনিস আমি জানি না, বা আসলে এটা কি, এটা কি আমার কোনো কাজে লাগবে আমার বিজনেসের সাথে? তখন কিন্তু উনি ওইখানে রিড মোডে এসে আপনার জব প্রপোজালটা দেখবে। এই হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট থাকে, যে আমি যখন জবটা প্রপোজাল পাঠাচ্ছি ক্লায়েন্ট যেন ওই ৫০টার মধ্যে আমারটা খুলে দেখে যে আমি কি লিখেছি। প্রথম টার্গেট আপনি যখন জব প্রপোজাল পাঠাচ্ছেন। সেকেন্ড টার্গেটটা কি থাকবে, যে ক্লায়েন্ট আপনাকে মেসেজ করবে। এর জন্যও কিছু ওয়ে আছে, যে আপনি ছোট্ট একটা প্রশ্ন করে দেন যেটা তার মনে হয় যে আমার এটা না জানলেও এটা জানা উচিত, এবং সেই প্রশ্নের উত্তর অবশ্যই হ্যাঁ বা নাতে যেন হয়। যেমন আপনি একটা প্রশ্ন করলেন যে ঠিক আছে বলেন তো বাংলাদেশের শেষ স্বাধীন নবাব কে ছিল? আপনি ধরেন এটা জানেন না, তার মানে আপনাকে খুঁজে বের করতে হবে। এইরকম প্রশ্ন করা যাবে না। প্রশ্ন করতে হবে, আচ্ছা আপনি কি এটা ইউএস এর মার্কেটে চালাবেন? এটার জন্য কিন্তু তার না ওই করা লাগছে না, যে তাকে খোঁজা লাগছে না। যখন আপনি তাকে খুঁজতে পাঠাবেন তখন কিন্তু তার সময়টা কিল হবে, ওই সময়টা তার নেই। কিন্তু আবার আপনার এইটাও দরকার, উনি আপনাকে একটা মেসেজ করবে। এই মেসেজ করলো মানে তো আসলে আমাকে ইন্টারভিউতে কল করলো। এইরকম অনেকগুলো টিপস ট্রিক্স আছে, এইগুলো আসলে ওই যে প্রথমেই বলছিলাম যে এই জিনিস
যে যারা হচ্ছে একদম ফ্রিল্যান্সিং এর সাথে কোর কানেক্ট না, তারা এই জিনিসগুলো বুঝবে না। আর একটা বা 1 ঘন্টার ইসে আসলে এগুলো বলাটাও ভীষণ, আমি জাস্ট অনেকগুলো জিনিস বললাম যে ধরেন আমি লাস্ট মনে হয় না, ধরা যাক আমি যদি আমার হিস্ট্রিটা দেখি তাহলে আপনাকে বলতে পারবো আমি লাস্ট 3 মাসে যদি হিসাব করি 3 মাসে আমি 5টা থেকে 6টা প্রপোজাল পাঠিয়েছি। আমার বেশিরভাগই ইনভাইটেশন আসে এখন, আমার প্রপোজাল পাঠানো লাগে না, কারণ আমার প্রোফাইলটাকেও আমি প্রপোজাল হিসাবে রেডি করি। ওই যে আপনি সার্চ করলে আপনার প্রোফাইল পেলো, ওইখানে যদি আমি দীপঙ্করে বলছিলাম গতদিন যে আপনি সার্চ করার পরে ধরেন ওইটাও একটা প্রপোজাল, আপনার প্রোফাইলে যে ডেসক্রিপশন আছে ওইটাও একটা প্রপোজাল, কিন্তু ওই প্রপোজালটাও আপনাকে ঠিক এই ওয়েতে সাজাতে হবে যেন তাকে হুক করে, যে সে এসে প্রপোজালের ভিতর খুলে দেখে যে কি আছে অ্যাটলিস্ট। মানে আপনি তারটাই খুলে দেখবেন যার কাছে আপনার গেলে মনে হবে যে না আমি এর কাছ থেকে নতুন কিছু জানতে পারবো, সেটা আমার বিজনেসের স্বার্থে হোক কিংবা আমার প্রোডাক্টের ইসের স্বার্থে হোক। এবার কি হয় যে তারপরেও লাস্ট যদি আমি 3 মাসে 8টা না 9টা হচ্ছে প্রপোজাল পাঠিয়েছি, আমার মনে আছে অলমোস্ট 6টা 7টা ইন্টারভিউ ফেস করেছি আমি, এর ভিতর 5টা জব পেয়েছি। মানে এই যে ব্যাপার, মানে আমার হচ্ছে কনফিডেন্ট লেভেলটা এখানে চলে গেছে যে আমি এখন আর মানে ওই একটা প্রপোজাল পাঠাবো আমার টার্গেট, মানে আমি এরকম হয়েছে যে একটা প্রপোজাল পাঠানোর জন্য আমি দেখেছি যে উনি আমাকে ডাকছে না, আমি একটা প্রপোজাল পাঠিয়ে রেখেছি, আমি দেখছি উনি আমাকে ডাকছে না, কিন্তু আমি হাঁ হয়ে বসে আছি যে উনি আমাকে ডাকবেই, কনফিডেন্স আমার আছে। ঠিকই 2 ঘন্টা 3 ঘন্টা পরে উনি আমাকে নক করেছে। এরকম আমার সাথে প্রচুর টাইম হয়েছে, কারণ ওই যে বললাম যে এইটা না, মানে এটা যে শুধু আমি ফ্রিল্যান্সিং স্কিল থেকে ডেভেলপ করেছি তা না, ওই যে বললাম আমি মার্কেটিং এ প্রচুর বই পড়ি, সেলস এর উপর প্রচুর বই পড়ছি আমি, ওইগুলোও ফ্যাক্ট কাজ হিসেবে কাজ করেছে। ধরেন আমি জানি না, আপনি নিশ্চয়ই ইউটিউবে ঘাটাঘাটি করেন, এই যে থিওরিটা বললাম আমার মনে হয় না এই থিওরিটা ইউটিউবে আপনি কোথায় পাবেন। মানে আমি ইউটিউবে দেখে আমার একদম কমন জিনিস মনে হয়েছে যে আপনি 2টা ভিডিও দেখে ফেললে আপনি 200টা ভিডিও দেখার সমান জিনিস দেখে ফেলেছেন, 200টা ভিডিও দেখলে ওর থেকে নতুন কোনো জিনিস শিখতে পারবেন না। আই থিঙ্ক এখন যারা এই পর্যন্ত যারা দেখতেছে ধৈর্য ধরে তারা জিনিসটা রিয়েলাইজ করতে পারছে যে মেন্টর কেন অ্যাকচুয়ালি দরকার। লাইক আমি ইউটিউবে অনেকগুলা ভিডিও দেখেছি এবং আপওয়ার্ক নিয়ে অনেকগুলো প্রসেস অ্যাপ্লাই করছি, এবং যেটা বললাম যে আমি অ্যাকচুয়ালি আপওয়ার্ক ফেল করে এখন বসে আছি, আপওয়ার্কে আমার আমি সেটাই আর বলছি, ঢোকার ধরেন ইচ্ছাও নেই। আমি আজকে যে কথাগুলো আপনাকে বললাম আপনি এই জিনিস আসলেই কোথাও পেয়েছেন ইউটিউবে? নো, আমি দেখেছি যে প্রথমে বলেছে যে প্রথমে হাই হ্যালো লিখবেন, তারপরে ক্লায়েন্টের আপনার সম্পর্কে লিখবেন, এত বছর কাজ করছেন, এবং প্রোফাইল দিবেন, তারপরে ক্লায়েন্টের কি চেয়েছে সেটা সম্পর্কে একটু বলবেন, সিম্পল ফরম্যাট, তারপর পাঠাই দিবেন এবং দেখবেন যে হায়ার রেট তার কার সব থেকে বেশি তাকে অ্যাপ্লাই করবেন। আমি নিজেও একটা সময় এইসব ভুল করেছি, ওই যে বললাম যে আমি নিজে ভুল করার পরে আস্তে আস্তে আমি আসলে এই কোর্সটা করেছিলাম, মানে আপওয়ার্কের উপরে একটা কোর্স ছিল আমার ইউডেমির, ওই কোর্সটা আমাকে ভীষণ মাত্রায় করেছে। ওই কোর্সটার প্রাইস ছিল অলমোস্ট $900, মানে 1 লাখ টাকার কাছাকাছি। আমাকে জাস্ট 13টা বা 14টা ভিডিও ক্লাস প্রোভাইড করেছিল, সব মিলায় মনে হয় 3 থেকে 3.5 ঘন্টার ভিডিও। আমি এই জন্য প্রথমেই বলেছিলাম যে বাংলাতে খুব বেশি ভালো রিসোর্স পাবেন না, আপনি ইংলিশে অনেক ভালো ভালো রিসোর্স পাওয়া যায়, কিন্তু বাংলাতে খুব বেশি ভালো রিসোর্স পাওয়া যায় না একদম অ্যাজ এ বিগিনার হিসাবে। হ্যাঁ, আপনি অ্যাডভান্স হলে বাংলার কিছু কিছু রিসোর্স পাবেন। ঠিক আছে ভাই, আমরা অনেক সময় কথা বলেছি, আমাদের অলমোস্ট 2 আওয়ার্স হয়ে গেছে। আমরা এখন জানতে চাচ্ছি যে আপনার কোর্সে যারা এনরোল করতে চায় তারা কিভাবে করবে ফার্স্ট অফ অল, এবং লাস্টলি আপনি একদম শর্টলি শেষ কথা যদি বলতে চান নতুনদের জন্য, সেটা বলে যদি একটু আমাদেরকে বুঝাতেন যে আপনার কোর্স এনরোল করার ক্ষেত্রে এবং লাস্ট আপনার সবার জন্য মতামত কি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমার কোর্সে আমার ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটে গিয়ে এনরোল করতে হবে। বাংলাদেশ এবং ইন্ডিয়া 2 জায়গা থেকে এনরোল করা যায়। আমার ওয়েবসাইটের নাম হচ্ছে dropoutspath, লিখে গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন, অথবা www.dropoutspath dropoutspath.com এটা লিখে সার্চ দিলে আমার সাইট পেয়ে যাবেন। ওখানে আমার ডিটেলসটা দেয়া আছে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে না হবে। এর বাইরে ড্রপআউটস পাথ নামে আমার একটা ফেসবুক গ্রুপ আছে, আমার একটা চ্যানেল আছে, ইভেন যে কেউ চাইলে আমাকেও মেসেজ করতে পারে। আমাদের সাপোর্ট টিম আছে, সাপোর্ট টিম গাইড করে দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই আমার ওয়েবসাইট ভীষণ ইজি, ওইখান থেকে দেখলে যে কেউ করে ফেলতে পারে। তারপরে অনেকে যারা পায় না তারা সাপোর্ট টিমে যোগাযোগ করে, আমাদের সাথে যোগাযোগ করে আমরা রেজিস্ট্রেশনের প্রসেসটা বলে দিই। আমার এই ব্যাচটা রেজিস্ট্রেশন চলবে হচ্ছে 20 তারিখ পর্যন্ত, আগামী এই মার্চের 20 তারিখ পর্যন্ত। আজকে হচ্ছে 5 তারিখ, অর্থাৎ 15-16 দিন আছে। তো যদি কেউ মনে করে তারা অবশ্যই রেজিস্ট্রেশন করতে পারে। অ্যাটলিস্ট
যদি মানে আমি যতটুকু বোঝাতে পারি, আমি কখনো বোঝাতে কার্পণ্য করি না, সেটা সে আমার ব্যাচের স্টুডেন্ট হোক বা না হোক। যদি কেউ মনে করে যে না, আমি ওই যে বললাম যে আমার মূল টার্গেট ড্রপ আউটসদের নিয়ে কাজ করা, যদি কেউ মনে করে সে এমনি ডিরেক্ট আমাকে ইনবক্সেও মেসেজ করতে পারে যে দাদা আমি এটা বুঝতে পারছি না, আমি তাকে সাপোর্ট দিই। সেটা যে কেউ, মানে সে আমার স্টুডেন্টই হতে হবে এমনটা না, কারণ ওই যে বললাম যে আমি ভালোবাসি মানুষের ভালোবাসতে, এই একটা ব্যাপার। আর একদম নতুন যারা আসছেন তাদেরকে বলি যে স্ক্যাম আপনাদের ভিতরে এরকম একটা ধারণা হয়তো তৈরি করে দিয়েছে যে 3 মাসের কোর্স করলে এই মাসে কোটি কোটি টাকা ইনকাম করা যায়। এই জিনিসগুলো একদমই ভুল ধারণা। মেন্টরটা যেখান থেকেই কোর্স করেন, ফ্রিল্যান্সিং এর উদ্দেশ্যে কোর্স করতে চাইলে অবশ্যই ফ্রিল্যান্সার যিনি করেন, মানে যিনি নিজে একজন ফ্রিল্যান্সার এবং মেন্টর, তার কাছ থেকে কোর্স করেন, তাহলে অনেক ভালো কিছু শিখতে পারবেন। যার কাছ থেকেই করেন, আমি বলছি না আমার কাছ থেকেই করতে হবে। আর একটা ব্যাপার, না জেতা পর্যন্ত থামবেন না। আপনি হারবেন, আমরা হেরেছি, আমরা হেরে থেমে যায়নি। থেমে গেলেন মানে ওইখানেই আটকে গেলেন। আপনি যে পরিশ্রমটা দিয়ে স্কিলটা ডেভেলপ করলেন সেইটাও কিন্তু আসলে কোনো মূল্য থাকলো না। আপনি হেরে গেলে আপনাকে প্ল্যান চেঞ্জ করতে হবে, ওয়ে চেঞ্জ করতে হবে, কিন্তু না জেতা পর্যন্ত থামবেন না। এইটাই ছিল বলার। তো ধন্যবাদ আপনাকে এবং এত সময় আমাদের সাথে দেওয়ার জন্য এবং এত গুরুত্বপূর্ণ কথাগুলো বলার জন্য। সিরিয়াসলি যদি আমার ওপিনিয়ন বলি, আজকের পডকাস্ট নিয়ে আমি অনেক কিছু শিখেছি যেগুলো আমি নিজেই জানতাম না। আমার এত বছরের গ্রাফিক ডিজাইনের জার্নি বা ডিজিটাল মার্কেটিং এর জার্নিতে আমি নিজেও জানতাম না এত কিছু, যেটা আজকের পডকাস্টে আমি শিখেছি। এবং আমার কাছে রিয়েলি মনে হয়েছে যে মেন্টর সিলেক্ট করা দরকার, এবং একজন ভালো মেন্টর এর সিলেক্ট করার পিছনে যদি সময় দিয়েও তাকে খুঁজে বের করা যায়, তার কাছ থেকে অনেক কিছু শেখা যায়। তো আজকে আপনাকে পেয়েছিলাম আমরা, যার আদালতে এত কিছু জানতে পেরেছি। এবং অ্যাকচুয়ালি এত অল্প সময়ের মধ্যে খুব বেশি কিছু জানা যায় না। তারপরও আপনি যতটুকু দিয়েছেন, হোপফুলি যারা শুনবে তাদের ক্ষেত্রে অনেক ভালো হবে। ইভেন আমরা চেষ্টা করব নতুন করে আবার যদি কারোর প্রয়োজন হয় আমরা আবার আসার জন্য, বা আপনাকে আবার নিয়ে আসার জন্য নতুন কোনো টপিক নিয়ে। অ্যাকচুয়ালি অনেক জানার আছে এখন ভাইয়া। তো ধন্যবাদ আপনাকে, এবং যারা শুনতেছেন তাদের যদি আরো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভাইয়ার কোর্স সম্পর্কে বা ভাইয়ার ওয়েবসাইট সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্যটা আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ইভেন আপনার যদি কোনো কোশ্চেন থাকে অ্যাবাউট এনিথিং, আপনি যদি ভাইয়াকে খুঁজেও না পান, সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করবো সেখানে রিপ্লাই করার জন্য। তো ধন্যবাদ সবাইকে, এবং ধন্যবাদ ভাইয়াকে।